সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ধারাবাহিক ভূমি বিষয়ক কোর্সের আজকে মোটামুটি চতুর্থ ক্লাস। প্রথম ক্লাসে আমরা দলিল রিলেটেড বিষয়গুলো, দ্বিতীয় ক্লাসে আমরা খতিয়ান পরিচিতি, তৃতীয় ক্লাসে আমরা কিভাবে একটা খতিয়ান সৃষ্টি হয় জরিপ কাজ রিলেটেড জিনিসগুলো দেখেছি। আজকে চতুর্থ ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মিউটেশন বা নামজারি রিলেটেড জিনিসগুলো। তো টোটাল আমাদের শিডিউলভুক্ত 12টা ক্লাস আছে। তো আশা করি আমরা প্রতিটা ক্লাসই যত্ন সহকারে করতে পারবো। তো প্রথমে আমরা একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করি আইনগতভাবে, এরপরে আমরা বাস্তব সচিত্র কিছু চিত্র দেখাবো, যেগুলো অলরেডি পিডিএফটা আপনাদের দেওয়া আছে গ্রুপে। সেখান থেকে পরবর্তীতে চাইলে আপনি দেখে নিতে পারবেন। তো প্রথমত কথা হচ্ছে যে নামজারি জিনিসটা কি, নামজারি কেন করব, কেন গুরুত্বপূর্ণ, নামজারি না করলে কি হবে, এই রিলেটেড একটু বেসিক অবশ্যই ধারণা আমাদের থাকা দরকার। তো এখন বাংলাদেশে নামজারিটাও বলতে পারি যে আমরা একটা রেকর্ড আপডেট করা, যেহেতু আমরা রেকর্ডীয় খতিয়ানগুলো জানি 20 বছর 30 বছর পর পর হয়। তো মধ্যবর্তী সময়ে যারা জমির মালিক আছেন, সম্পত্তির মালিক আছেন, ইনারা যখন সম্পত্তিটা বিক্রি করেন, তখন আমরা দলিল হোক অথবা অন্য কোনো মাধ্যমে আমাদের নিজ নামটা রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চাই। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আমাদের কি, নামজারি বা মিউটেশন। এইটার জন্য বর্তমানে বাংলাদেশে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন যেটা আছে সেটা ব্যবহৃত হয়। এই আইনের কিছু ধারা দেওয়া আছে। এর মধ্যে এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনটা আমাদের 143 ধারায় বলে, যদি আমরা কি করি, সম্পত্তি যদি ট্রান্সফার করি, হস্তান্তর করি, বিক্রি করি, বিনিময় করি, অথবা সাকসেশন বা উত্তরাধিকার সূত্রে নামজারি হইতে পারে, একটা কন্ডিশন। 2 নম্বরে বলতেছে যে এটা চাইতে এর বাইরেও যেটা হইতে পারে সেটা হচ্ছে যে আরেকটাকে আমরা বলতে পারি জমা ভাগ বা জমা একত্রীকরণ, যেটা ওই ট্রান্সফারের মাধ্যমেই হয়। আরেকটা হচ্ছে সরকার যদি কোনো সম্পত্তি ক্রয় করে তাহলে সেটা হইতে পারে। যেমন আমরা অধিগ্রহণগুলা হয়, দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির জন্য অথবা সরকার নিজে আমাদের কাছ থেকে সম্পত্তির অ্যাকুইজিশনটা করে। এরপরে আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে যদি নদী ভাঙন কবলিত অঞ্চলে, যেখানে শিকস্তি এবং পয়স্তি হয়, অর্থাৎ নদীগুলো ভেঙে যায়, পরবর্তীতে চর জাগে, তো যেই জমিটা আপনার ভেঙে যায়, এই কতটুকু জমি ভেঙে চলে গেল, এইটার জন্য আপনাকে কি করতে হয়, পৃথক অ্যাপ্লিকেশন করতে হয়, আপনার ভূমি উন্নয়ন করটা মকুফ হয়। তো এই রিলেটেড আপনার পৃথক একটা বলতে পারি আমরা নামজারি দেখতে পাই। তাহলে আমাদের নামজারির জন্য মূলত রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনটা ব্যবহার করা হয়। তো এখন আমরা এই নামজারির আরো যে কিছু নাম আছে এগুলো আগে একটু জানার চেষ্টা করি, কারণ এই নামগুলা না জানলে আমাদের আঞ্চলিকতার কারণে, যদিও সবাই আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু বাংলাদেশের এক এক অঞ্চলে দেখবেন যে আঞ্চলিকতা এক এক রকম। তো যেটাকে আমরা নামজারি বলতেছি, এই নামজারিটাকে আমরা অনেক অঞ্চল ভেদে বলি যে এটাই হচ্ছে আমাদের খারিজ, এটাই হচ্ছে আমাদের নামপত্তন, এটাই হচ্ছে আমাদের নাম খারিজ, এটাকেই বলতেছি আমরা জমা খারিজ, এটাকেই বলতেছি জমা একত্রীকরণ বা মিউটেশন। তার মানে এই যে এতগুলা নাম, মোটামুটি সামান্য একটা দুটার মধ্যে পার্থক্য থাকলেও ওভারঅল অর্থে এই জিনিসটা একই জিনিস, সেটা হচ্ছে নামজারি বা মিউটেশন বা খারিজ। এখন এদের মধ্যে আমাদের বেসিক একটা জিনিস যেটা বুঝতে হবে, যে আমরা যে সিএস খতিয়ানটা চিনতে পারছি, এই সিএস খতিয়ান থেকেও নামজারি হয়। এসএ খতিয়ান যেটা আমরা পড়েছি, এসএ খতিয়ান থেকেও আমাদের নামজারি হয়। আরএস খতিয়ান যেটা আমরা পড়ছি সেখান থেকেও নামজারি হইতে পারে। বর্তমানে যেটা বিএস চলতেছে এটা থেকেও নামজারি হয়। তাহলে একটা নামজারি কতদিন থাকে, নামজারিটাকে আজকেও বিদ্যমান থাকবে কিনা, কোন নামজারিটা কার্যকর থাকবে। তো দেখেন, একটা রেকর্ডীয় খতিয়ান থেকে নামজারিটা পরবর্তী রেকর্ডীয় খতিয়ান পাবলিশড হওয়া পর্যন্তই কার্যকর থাকবে। এরপরে নতুন খতিয়ানে কি করা হবে, খাজনা নেওয়া শুরু হবে। যেমন ধরেন যে সিএস রেকর্ডটা আমরা কি জানি 1888 থেকে 1940 সালে তৈরি হয়েছে, আর এস এ রেকর্ডটা আমাদের 1963 সালে পাবলিশড হয়েছে। তাহলে এই 1963 সালে এস এ রেকর্ড গেজেট হওয়ার পূর্ব পর্যন্ত সিএস খতিয়ান থেকে নামজারি যা চলমান ছিল, ওই নামজারিতে আমরা খাজনা দিতে পারতাম। যখনই এস এ রেকর্ড গেজেট হয়ে গেছে, সিএস এর নামজারি খতিয়ান দিয়ে আর আমরা নামজারি কি করতে পারবো না, কোনো প্রকার ভূমি উন্নয়ন কর দিতে পারবো না।
একই রকম ভাবে ধরেন যে আপনার অঞ্চলে পরবর্তীতে আরএস রেকর্ড হইছে, ধরলাম 2000 সালে আরএস রেকর্ড গেজেট হইছে। তো গেজেট হইলে তখন আর এসএ রেকর্ড অনুযায়ী আর নামজারি কোনো প্রকার ভূমি উন্নয়ন কর নেওয়া হবে না। তখন বলবেন যে ভাই অতীতের যে নামজারি এটা কি বাতিল হবে কিনা। তো দেখেন আপনার দাদা পরদাদা এরা মারা গেছে, তো এরা কি আপনার সম্পর্ক তো আপনার আছে কিন্তু অ্যাক্টিভ সম্পর্ক না, এটাই হচ্ছে মূল জিনিস। ওগুলা বাতিলের কিছুই না, ওগুলা আমরা বলবো যে ওগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যেমন আপনার দাদা পরদাদা এই যে চেইনটা আছে, আজকে আপনার দাদা জীবিত থাক বা না থাক, সে আপনার দাদা, আপনার অস্বীকার করার কিছুই নেই। তো একই রকম ভাবে সিএস খতিয়ান গুলা থেকে যে নামজারি হয়েছে অ্যাক্টিভ তো না, তবে মালিকানার ধারাবাহিকতা মিলাইতে গেলে আমরা গুলা দেখি যে এটা ঠিক ছিল কিনা, এটাই হচ্ছে মূল জিনিস আর কিছু না। এখন এই যে নামজারিটা আমাদের আছে, নামজারিটা আমরা কিভাবে করি এর একটু বাস্তব অ্যাপ্লিকেশন আমরা দেখব। তার আগে আরেকটু কথাবার্তা আমরা যেটা জেনে নেই, আমরা যেই রেকর্ডীয় খতিয়ানগুলা দেখলাম, যেগুলা সিএস রেকর্ড হয়, এসএ রেকর্ড হয়, আরএস রেকর্ড হয়, এর নামগুলা ভূমি অফিসের 1 নাম্বার বইয়ে ভলিউম আকারে থাকে। তাহলে ভূমি অফিসের 1 নাম্বার বইটার যেটাকে আমরা বলি যে এটার নাম হচ্ছে জমাবন্দি রেজিস্টার। তাহলে এই জমাবন্দি রেজিস্টার মানে হচ্ছে ভূমি অফিসের 1 নাম্বার বই, যেখানে ওই মৌজার সম্পত্তিগুলার কারা কারা মালিক এতটুকু তথ্য থাকে। যেমন আপনার অঞ্চলে আপনি জানতে চাবেন যে আরএস রেকর্ডে আপনার ওই মৌজায় টোটাল মৌজাটাতে কে কে সম্পত্তির মালিক, তাহলে 1 নাম্বার বই দেখলে আপনি বুঝতে পারবেন 100 জন 200 জন কতটা খতিয়ান হয়েছে, সেখানে নাম পাবেন। এখন এই 1 নাম্বার জমাবন্দি দিয়ে তখন 2 নাম্বার যেই বইটা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি যে মালিকের বই বা খাজনা আদায়ের বই বা 2 নাম্বার বই, ওইটার মধ্যে ওই যে জমাবন্দিতে যাদের নাম আছে এদের কতদিনের খাজনা দেওয়া হইলো, কতদিন বাকি আছে, এই তথ্যটা থাকবে 2 নাম্বার বইয়ে। আমরা যে এই নামজারি যাচাই করব বা নামজারি আমাদের জমিগুলা করব, এইগুলার কার্যক্রমটা আসবে 2 নাম্বার বই থেকে। 1 নাম্বার বইয়ের মধ্যে কিছুই থাকবে না। 1 নাম্বার বই যেই রকম গেজেট হয়েছে ওই রকমই থাকবে, ওইটার উপর ভিত্তি করে 2 নাম্বার বই তৈরি করা হয়। আর 2 নাম্বার বইটার মধ্যে আমরা ডিটেইলে পাবো যে কত টাকা খাজনা বাকি, কত টাকা প্রদান করা হয়েছে, ওই মালিকের এখনো জমি আছে না উনি বিক্রি করে দিয়েছেন কারো কাছে, যদি বিক্রি করে থাকেন কার কাছে বিক্রি করলেন, এই তথ্যটা পাবো আমরা 2 নাম্বার বইটা যদি আমরা চেক করি তখনই পাবো। এর পরবর্তীতে আমরা জাস্ট যদি দেখার একটু চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা বাস্তব উদাহরণ নেওয়ার চেষ্টা করি। ধরেন যে এসএ খতিয়ানে আমি আমার নামটা এখানে দিলাম, এসএ খতিয়ান আমার 92 নাম্বার একটা এসএ খতিয়ান। ওই খতিয়ানে ধরেন যে 3টা দাগে আমার 100 শতক জমি আছে। এখানে আমরা পৃথক পৃথক 3টা দাগ উল্লেখ করছি, 20, 25, 30, 50, 20, 30, টোটাল 100 শতক আমার জমি আছে। তো আমার নামে কি হয়েছে, 1 নাম্বার একটা বই হয়েছে, খতিয়ান নাম্বার কত, 92। তাহলে 92 নাম্বার খতিয়ান দেখলে আপনি শুধু এতটুকু তথ্য পাবেন, আমার নাম ঠিকানা দাগ নাম্বার জমির পরিমাণ, আর কিছু কিন্তু পাবেন না। এখন আমি যদি কি করি, এই জমির উপর খাজনা দিতে চাই, তখন আমার নামে 2 নাম্বার বইয়ের সৃষ্টি হবে, যার আমরা বলবো যে হোল্ডিং নাম্বার। তাহলে একটা হচ্ছে আমাদের কি নাম্বার, খতিয়ান নাম্বার, আর একটা হচ্ছে হোল্ডিং নাম্বার, যেটাকে আমরা বর্তমানে জোত নাম্বারও বলি, মানে যেই নাম্বারে খাজনা দেওয়া হয়। এখন ধরেন যে আমি এখান থেকে 50 শতক জমি বিক্রি করব বা বিক্রি করে দিলাম আপনার কাছে। এখন আপনি কি করবেন, ওই দলিলটা দিয়ে নামজারির অ্যাপ্লিকেশন করবেন। করার পরে আমার এই যে 2 নাম্বার বই, যেখানে আমার এই 3টা দাগ উল্লেখ করা আছে, কত টাকা খাজনা দিয়েছি, কত টাকা বাকি আছে, সেইখান থেকে কেটে আপনাকে কি করা হবে, 50 শতকের একটা নতুন খতিয়ান সৃষ্টি করা হবে। তাহলে 1 নাম্বার বই দেখলে আপনি কিছুই জানতে পারবেন না, 2 নাম্বার বই দেখলে জানতে পারবেন যে আমার নামে যেই 100 শতক জমি ছিল সেখান থেকে আমি 50 শতক বিক্রি করে দিছি। এখন কার কাছে বিক্রি করলাম, কোন খতিয়ানে বিক্রি হইলো, কবে নামজারি হইলো, ওই তথ্যটা আমরা 2 নাম্বার বই যখন দেখব, যখন আপনি দলিলটা দিয়ে আবেদনটা করবেন, তখন বর্তমান হিসাবে পূর্বে যে সমস্যাটা ছিল, যেমন ধরেন যে আমার খতিয়ানে 3টা দাগ ছিল, তো সেখানে কোন দাগ থেকে কতটুকু বিক্রি করলাম এটা উল্লেখ করা থাকতো না। অন এভারেজ 3টা দাগ উল্লেখ করে বলা হইতো যে 50 শতক বিক্রি করা হয়েছে। কিন্তু 2005 সালের পরে এখন আর ওই রকম সুযোগ নাই। এখন আপনি দলিল করতে গেলেও আপনাকে স্পষ্ট উল্লেখ করতে হয় যে আপনি কোন দাগ থেকে কতটুকু বিক্রি করতেছেন, ওই অনুযায়ী তখন আমার 2 নাম্বার বই থেকে কাটবে।
যেমন উদাহরণস্বরূপ আমি যদি ধরেন যে 20 দাগ এবং 30 দাগ দুইটা থেকে 50 শতক বিক্রি করি, এইভাবে বর্তমানে আমি লিখতে পারবো না। আমাকে লিখতে হবে যে 20 দাগ থেকে আমি কতটুকু বিক্রি করতেছি, 30 দাগ থেকে কতটুকু বিক্রি করতেছি। ধরলাম আমরা যে সমান সমান বিক্রি করতেছি, মানে এই 20 দাগে ছিল আমার 50 শতক, আমি 25 শতক বিক্রি করতেছি, আর 30 দাগে আমার 30 শতক থেকে 25 শতক, তাহলে টোটাল হইলো 50 শতক। তখন আমার যে 2 নম্বর বইয়ে যেখানে এই দাগগুলা লেখা আছে, সেখানে এইটা বরাবর এই 25 শতক আর 25 শতক 50 শতক লাল কালিতে লিখে মোট জমি থেকেও কি করা হবে, এই 50 শতক কর্তন করে আমার 100 শতকের জায়গায় আর থাকবে 50 শতক। আর এইখানে লেখা থাকবে যে কোন খতিয়ানে তখন জমিটা গেল, আর পাশে ওই কেস নাম্বারটা লেখা থাকবে, যে কেস নাম্বারটা আমরা নামজারি খতিয়ানগুলোর মধ্যে পাই। তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে 9-এর 1 অংশ ব্যবহার করা হয়, ভূমি অফিসের নামজারি রেজিস্টার বলা হয়। এই 2000 ধরেন যে 24 আর 25 সালে 9-এর 1 নাম্বার বইয়ের প্রথম অংশ ব্যবহার করা হয়েছে, যে 9011 নম্বর নামজারি যে কেস নাম্বার মূলে এই খতিয়ান থেকে কাটা হয়েছে। এখন এখানে দলিল নাম্বার থাকে কিনা, নর্মালি কোনো দলিল নাম্বার থাকে না, জাস্ট কেস নাম্বারটা থাকবে। এই কেস নাম্বারটা অনুযায়ী ভূমি অফিসে 12 বছর পর্যন্ত একটা নথি থাকে, মানে এই যে কোন দলিল মূলে কোন দিন হয়েছে, কবে উপস্থিত ছিল, কে কি বলছে শুনানিতে, নামজারি শুনানিতে, ওই ডিটেল সহ একটা নথি তৈরি করা হয়, যেটা 12 বছর পর্যন্ত আপনি পাবেন। তো ওইটা আপনি উত্তোলন করে তখন জানতে পারবেন যে কোন দলিল মূলে এই নামজারিটা হয়েছে। নর্মালি জাস্ট আপনি কেস নাম্বারটা পাবেন। তাহলে আমরা বাস্তবে যেটা দেখলাম যে আপনার খতিয়ান থেকে জমি আছে কিনা, বিক্রি করছেন কিনা, এটা আমি জানতে পারবো ভূমি অফিসে গিয়ে 2 নাম্বার বইটা দেখলে, যে বাস্তবে এখন কতটুকু সম্পত্তি আছে। আর যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে যে প্রতি দাগে আপনি কতটুকু ক্রয় করতেছেন অথবা বিক্রি করতেছেন, সেটা স্পষ্টভাবে লেখা থাকতে হবে, ওই অনুযায়ী নামজারি হবে। বেশিরভাগ যে আপনি বলেন যে ভাই আমি নামজারির আবেদন করছি, নামজারি রিজেক্ট হয়েছে, একটা কারণ ঘটে এইরকম, দাগ নাম্বার 4টা দিয়ে অন অ্যাভারেজ বলা থাকে যে এতটুকু জমি, এখন কোন দাগে কতটুকু, অথবা আপনার এখানে দাগ নাম্বার লেখা আছে যে ধরলাম আমরা এখানে যে 20 নাম্বার দাগে ধরলাম যে 25 শতক জমি, এখন বাস্তবে দেখা গেল যে এই 20 নাম্বার দাগ থেকে আমি আগেই এই 20 নাম্বার দাগে টোটাল জমি বিক্রি করে দিয়েছি, 20 নাম্বার দাগে কোনো জমিই নাই, অন্য দাগে জমি আছে। তো তখন নর্মালি এসিলেন করে না, তখন আপনি ওই যে তহসিলদারকে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে এইখান থেকে জমি আপনার নামে নেন, কিন্তু আবার মালিক যখন, আমি যখন দ্বিতীয়বার কারো কাছে এই খতিয়ান থেকে জমি বিক্রি করব, তখন উনিও করবে, নামজারি বাতিল হবে। তখন উনার সমস্যা কি, তখন প্রথমে আমার এই নামজারিটাকে বাতিল করতে হবে। মানে এই ভেজালগুলার জন্যই বাংলাদেশে এত ভূমি সমস্যা, যেহেতু আগে নানা প্রকার দলিল হইছে, দাগ উল্লেখ করা থাকতো না, একটা জমি 10 বার বিক্রি হইতো, তো ওই জন্যই। তো এখন ধীরে ধীরে যত আমরা আধুনিক হচ্ছি, বিষয়গুলো অতটা ক্লিয়ার হচ্ছে যে আমি কোন দাগ থেকে কতটুকু বিক্রি করব, বিক্রি করলে আপনি নামজারি করবেন, তাইলে আমার আর প্রতারণার সুযোগ নাই, আমি দ্বিতীয়বার বিক্রি করতে পারবো না, বা নতুন ক্রেতা ভূমি অফিসে গেলেই বুঝতে পারবে যে এই দাগে সম্পত্তিটা নাই। তাহলে আমাদের নামজারিটা কি কি মূল্য হইতে পারে, যেমন আমরা একটু দেখলাম 143 তারা আছে, তাহলে যে কোনো হস্তান্তর দলিল মূল্য হইতে পারে, অথবা আদালতের আদেশে হইতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার মূল্যে পেয়ে আপনি সবার নামে নামজারি করতে পারেন। কোনো কারণে যদি আমাদের সম্পত্তি খাস হয় তাহলে সরকার নিজ নামে নামজারি করে নিবে, যদি অ্যাকুইজিশন বা অধিগ্রহণ হয় তাহলে নামজারি হবে। এটা ছাড়া শিকস্তি হলে আমরা সেক্ষেত্রে নামজারি হয়ে যাবে পৃথক, বা ভূমি উন্নয়ন করটা মওকুফ হবে। তবে কিছু দলিল করলে আপনার ওই দলিলে নামজারি কিন্তু হয় না, যেমন আপনি যদি বায়নামা দলিল করেন কারোর সাথে, এটা কোনো মালিকানার দলিল না, তো এই জন্য বায়নামা দলিলে নামজারি হয় না, এটা মনে রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, এইটাও কোনো মালিকানার দলিল না। পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে শুধু যেইটা লেখা থাকে আপনি এটা করতে পারেন, এতটুকু অধিকার দেওয়া থাকে, এর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনার নিজ নামে নামজারি করতে পারেন না। আর 3 নাম্বারটা হচ্ছে আমরা যখন মর্গেজ বা বন্ধক বা রেহান দিচ্ছি, এই দলিলটা দিয়েও নামজারি করা যায় না। তাহলে বায়নামা, পাওয়ার অফ অ্যাটর্নি, বন্ধকি দলিলে মালিকানা আসে না, এইখানে জাস্ট একটা আমরা যদি বলি কন্ডিশন আরোপিত হয়। আর এই দলিলগুলোর জন্য কোনো এলটি নোটিশও তৈরি করার প্রয়োজন পড়ে না।
এখন এলটি নোটিশ কি সেটাও আমরা দেখবো আজকের আলোচনায়। নর্মালি নামজারি দুইভাবে স্টার্ট হইতে পারে। একটা হচ্ছে একটা দলিল করার সাথে সাথে এসিল্যান্ড অফিসে আমরা যে ল্যান্ড ট্রান্সফার একটা নোটিশ পাঠাই, যেটাকে আমরা বলি যে এলটি নোটিশ, যে এই জমিটা এই দলিল মূলে হস্তান্তর হচ্ছে, আপনি রেকর্ডটা আপডেট করেন। তো সেই 1950 সাল থেকেই কিন্তু নিয়ম আছে, যদিও এসিলেন্ট সাহেবরা করেন না, তখন বাধ্য হয়ে আপনি দলিলটা উত্তোলন করে তারপরে কি করেন, নিজে অ্যাপ্লিকেশন করেন। তাইলে নামজারি দুইভাবে শুরু হইতে পারে। ওই এলটি নোটিশ পাওয়া মাত্রই এসিলেন্ট নিজে থেকে নিজে কার্যক্রম শুরু করে আপনাকে নোটিশ দিতে পারে, অথবা দলিলটা উঠায় আপনি তারপরে নামজারির অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই যে আমরা কয়েকটা কথা বললাম, যদিও কথাগুলো খুবই ছোট, কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বাস্তব কিছু চিত্র দেখার চেষ্টা করি। যে খতিয়ানটা আপনারা দেখেছেন, যখন আপনি পুরাতন যদি নামজারি থাকে আপনার কাছে এইরকম খতিয়ান আসবে, হাতের লেখা আসবে। আর এই হাতের লেখা খতিয়ানটা থেকে আমরা জানি কিভাবে চিনবেন, এখানে নামজারি কেস নাম্বার দেওয়া আছে। তো সম্ভবত গ্রুপে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই এটা আমি পড়বো কিভাবে। তো এখানে আপনার পড়ার কিছুই নেই, আর এটা কোনো কাজেরও না। এটা শুধু তখনই লাগবে যখন আপনি যদি এর নামজারি নথিটা বের করতে চান, দেন 901 নাম্বার যে নথিটা বের করবেন, 2017-18 সালের 901 নাম্বার কেস নাম্বারটা। আর এইখানে রোমান সংখ্যা 9-1 এবং 9-2 দুটা জিনিস ব্যবহার করা হয়। নর্মালি ভূমি অফিসে, এসিল্যান্ড অফিসে 9 নাম্বার একটা বই থাকে, ওইটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 1টা ব্যবহার করা হয় আপনি যদি অ্যাপ্লিকেশন করেন। আর যদি এসিল্যান্ড সাহেব নিজে থেকে নিজে যদি কোনো ভূমির নামজারির আবেদন শুরু করে, তখন পার্ট 2 ব্যবহার করা হয়। এটাই পার্থক্য, আর কিছু না। তাহলে ভূমি অফিসের, এসিল্যান্ড অফিসের 9 নাম্বার রেজিস্টারের মধ্যে 2017 এবং 18 সালের 901 নাম্বার যে কেস নাম্বার দেখলে আপনি এই নামজারিটা কোন দলিল মূলে হইল, কি কি কথাবার্তা বলা হয়েছে ওইটা পাবেন। তাহলে এটাতে আর কিছু কিন্তু না, এইরকম। এখন আমরা এর আগের ক্লাসেও দেখেছি আধুনিক যে খতিয়ানগুলো আসবে এগুলার কোনো অরিজিনাল কপি বলে কিছুই নেই, ডুপ্লিকেট কপি বলেও কিছু নাই, এগুলা টোটাল কিউআর কোড যুক্ত। এইটা আপনি স্ক্যান করে জানতে পারবেন। যদি এই তথ্যটা এখানে যার নাম আছে, স্ক্যান করার পরে যদি ওই খতিয়ানটা ডাউনলোড হয় তাইলে এটা অরিজিনাল, আর না হইলে না। এটার জন্য কোনো আপনার এসিল্যান্ডের কারো কোনো স্বাক্ষরের প্রয়োজন হয় না, এটা মনে রাখবেন। স্বাক্ষর বলতে আমরা বুঝাচ্ছি যে নর্মালি পূর্বে আমরা কি করতাম, যে ম্যানুয়ালি সেখানে স্বাক্ষর লাগতো, সিগনেচার করতো, এগুলার দরকার হয় না। এরপরে এই রিলেটেড যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে জাস্ট আমরা দেখি যে পূর্বে পুরাতনগুলার মধ্যে এই যে নামজারির জন্য আমরা যে খরচটা প্রদান করতাম, 1170 টাকা যে আমরা প্রদান করতাম, এখানে 1150 থাকার মেইন কারণটা হচ্ছে ওই 20 টাকার আমরা কোড ফি লাগাইতাম, ওই জন্য ওই 20 টাকা তো আর তারা কোড ফি আকারে আমরা সেখানে পেস্ট করতাম, ওই জন্য 1150 টাকা আসতে। নর্মালি আইনগতভাবে ডিসিআরটা জিনিসটা কি ওইটা আগে বুঝেন। সরকার কি করে, সরকারি যত পাওনা আছে আপনার কাছ থেকে যদি 1 টাকাও আদায় করে, বিপরীতে আপনাকে কোনো রসিদ দিবে, অথবা বলবে আপনি পে অর্ডারের মাধ্যমে পেমেন্ট করেন, ব্যাংক ড্রাফট করেন, আর যদি নগদে পরিশোধ করেন আপনার একটা রসিদ দিবে। ওই রসিদটার নামই হচ্ছে ডুপ্লিকেট কার্বন রসিদ। তাহলে এই যে আমরা ডিসিআর যাকে বলতেছি, এইটার মালিকানার কোনো ডকুমেন্ট না। যদিও দেখবেন যে বাংলাদেশে যারা ব্যাংকার আছে তারা বলে যে ভাই আপনার ডিসিআরটা কই। এমনকি দলিল রেজিস্ট্রেশন করার জন্য যদি যান, যদি ডিসিআর না থাকে আপনাকে 1000-2000 টাকা ঘুষ দিতে হয়। যদিও আইনগতভাবে এটা কোনো দলিলেরও ডকুমেন্ট না, নামজারিরও ডকুমেন্ট না, এটা কিছুই না। এটা জাস্ট হইছে আপনি যে নামজারিটা করার জন্য 1150 টাকা প্রদান করছেন তার একটা রসিদ। যেহেতু সরকার কি করতে পারে না, আপনার কাছ থেকে যে একটা টাকা নিলেও তাকে কি করতে হয়, তার একটা রসিদ দিতে হয়, সেটাই হচ্ছে রসিদ। কিন্তু বাস্তবে দেখবেন যে আপনি যদি ব্যাংক লোন নিতে চান, এটা না থাকলে তারা বলবে যে ডিসিআর লাগবে। দলিল রেজিস্ট্রেশন করতে যান, বলবে যে আপনার ডিসিআর কই। তো এটার দরকার নাই। যদি এখন আপনি কাউন্টার করবেন কিভাবে, দলিল করতে গেলে যদি বলে লাগবে, সরাসরি সাব রেজিস্ট্রারের সাথে কথা বলবেন, ও বলবে যে আচ্ছা ঠিক আছে কোনো দরকার নাই। কিন্তু আশেপাশে যারা থাকবে ওরা বলবে যে লাগবেই। আর ব্যাংকের মধ্যে নর্মালি কথা হচ্ছে, ব্যাংকারদের সাথে এখন আপনার যদি ক্ষমতা ভালো থাকে কিছুই লাগে না, জাল দলিলও লোন পান।
একান্তই দিতে না চাইলে আপনি ওই তহসিলদারের কাছে এসে তাকে আবার 500 টাকা ঘুষ দিয়ে তার কাছ থেকে আরেকটা প্রত্যায়িত কপি নিতে পারেন যে হ্যাঁ আপনি এরকম এরকম কি করছেন, নামজারির খরচটা পরিশোধ করছেন। এখন সারা বাংলাদেশে আরেক প্রকারের ডিসিআর পাওয়া যায়, ওইটাও একটু মাথায় রাখবেন। ওই ডিসিআরটা দিয়ে হয় যে সরকার যেমন ধরেন যে অর্পিত সম্পত্তিগুলো 1 বছরের জন্য আপনার কাছে লিজ দেয়, খাস জমিগুলা লিজ দেয়, বাজারে চান্দিনা ভিটে আপনার কাছে লিজ দেয়, বিভিন্ন প্রকার যে জলভূমি আছে এগুলা লিজ দেয়। তো ওই লিজের টাকা যে আপনি পরিশোধ করেন তার বিপরীতে আপনাকে একটা ডিসিআর দেয়। তো তখন ওই ডিসিআরটার একটা প্রমাণপত্র যে আপনি বৈধভাবে ওইটা লিজ নিছিলেন। দুইটা ডিসিআর কিন্তু দুই প্রকার, এটা একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে টাকা পরিশোধ করছেন, এ আর কোনো দরকার নাই। আরেক ডিসিআরও টাকা পরিশোধ করছেন, কিন্তু ওইটা আপনার একটা লিগাল দলিল যে আপনি যে 1 বছরের জন্য কি করছেন, সম্পত্তিটা লিজ নিছেন, অথবা জলাশয়টা অথবা বালু উত্তোলনের যে আপনি প্রপারলি আইনগতভাবে করতেছেন, ওই ডিসিআরটা আবার আপনার যত্ন করে রাখতে হয়। তাহলে ডিসিআর দুই প্রকার। একটা হচ্ছে যে আপনি নর্মাল কোনো ফি পরিশোধ করছেন তার রসিদ। একই রকম ডিসিআর আপনাকে ধরেন যে আপনি যখন একটা দলিল করেন, ওই দলিলগুলা বালামে লেখার জন্য কি করা হয়, এক প্রকারের ফি পরিশোধ করতে হয়, প্রতি পাতা 24 টাকা করে। তখনও তারা আপনাকে একটা ডিসিআর দেয়, মানে একটা রসিদ দেয় যে এই হচ্ছে আপনার টাকার রসিদ। এখন এইটা এখন ডিজিটাল যুগে আপনি এরকম ডিজিটাল কি পাবেন, ডিসিআর পাবেন, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। আপনার অনলাইনে যেহেতু আপনি নামজারির অ্যাপ্লিকেশনটা করবেন, সেটা আপনার অনলাইনেই থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে কাজে কিন্তু লাগাইতে পারবেন। তাহলে আমাদের পুরাতন ডিসিআর গুলো এক প্রকারের ছিল, নতুন ডিসিআরটাও এই কিউআর কোড স্ক্যান করে আপনি বুঝতে হবে যেটা অরিজিনাল না ঠিক আছে, না এখানে কোনো ট্যাম্পারিং করা হয়েছে। এখন আমরা যেটা তখন আপনাদেরকে বুঝাইলাম যে 1 নম্বর বই থেকে আমার 2 নম্বর বইয়ের সৃষ্টি হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর বইয়ের একটা বালাম বই, যেটাকে আমরা বলতে পারেন রেজিস্টার বই। নর্মালি 2 পাতার হয় এরকম। তো দেখেন যে এই হচ্ছে 64 নাম্বার লেখা আছে খতিয়ান। এখানে ওই খতিয়ানে কতগুলা দাগ আছে, কতটুকু জমি সেটা লেখা আছে, কোন শ্রেণীর জমি সেটা লেখা আছে, মোট জমির পরিমাণ কতটুকু আসলো এই খতিয়ানে, এখানে টোটাল ওই জিনিসগুলা কিন্তু লেখা আছে। টোটাল জমি আসছে দেখেন যে 2 একর 85। আসার পরে এই খতিয়ানের যিনি মালিক, এখানে তার নাম, যাবতীয় হোল্ডিং নাম্বার সব লেখা আছে। উনি প্রথমে দেখেন 25 শতক জমি বিক্রি করছে, তো 25 শতক মাইনাস হয়েছে, 2 একর 60 আছে। এরপরে আবার দেখেন যে 1 একর 42 শতক বিক্রি করছে, তো কোথায় গেছে, এখানে দেখেন আবার ওই যে নতুন নতুন হোল্ডিং নাম্বারগুলা দেওয়া আছে, ওই হোল্ডিং নাম্বারগুলা খুঁজলে আমরা দেখতে পারবো যে কতটুকু জমি কোন জায়গায় গেছে। তবে যেহেতু এটা মোটামুটি অনেক পুরাতন, এখানে কিন্তু কোন দাগ থেকে উনি জমি বিক্রি করলেন এটার কোনো উল্লেখ করা নাই। কিন্তু বর্তমানে যেগুলো আসে এগুলা কোন দাগ থেকে যায় ওই দাগ থেকে তারা মাইনাস করে দেয়। ধরেন যে এই 206 দাগ থেকে গেলে এইখান থেকে মাইনাস করবে, যাতে আমি বুঝতে পারি যে কোন দাগ থেকে জমিটা বিক্রি হইলো। আর পূর্বে ভেজালটা এই জন্যই হয় যে অন অ্যাভারেজ 25 শতক, এখন এই 25 শতক উনি কোন দাগ থেকে বিক্রি করছেন এটা দলিল দেখা ছাড়া বোঝা সম্ভব না, কারণ এখানে অ্যাভারেজে লেখা আছে। আর ধরেন যে উনি কত টাকা বাকি ছিল, কত টাকা কবে পরিশোধ করছেন, কোন ডিসিআরে পরিশোধ করছেন, এইখানে লেখা আছে। তাহলে এই 2 নম্বর বই দেখে আমরা বুঝতে পারি যে ওনার কোনো খতিয়ান কি করা খাজনা বাকি আছে কিনা, আর যেই দাগের সম্পত্তি আমি নিতে চাচ্ছি সেই দাগের সম্পত্তি আছে কিনা, না অলরেডি উনি অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছেন। আর ধরেন যে কোনো কারণে সবই ঠিক আছে, আবার কোনো কারণে এই খতিয়ানের উপর যদি খাজনা নেওয়া বন্ধ হয়, সরকারি কোনো আপত্তি থাকে, তখন এইখানে সাইল যে পাশে কি করা হয়, লাল কালিতে লিখে রাখা হয় যে কত নাম্বার আদেশ মূলে কবে কি কারণে খতিয়ানটা থেকে খাজনা নেওয়া বন্ধ। তারা হচ্ছে ভূমি অফিসের 2 নম্বর বইয়ে গিয়ে আপনি সম্পত্তি আছে কিনা, খাজনা নেওয়া হচ্ছে কিনা, যদি না নেওয়া হয় কি কারণে নেওয়া হচ্ছে না, এই তথ্যটা 2 নম্বর বইয়ে পাবেন। এটাকে বলা হয় যে মালিকের বই বা রেজিস্টার নাম্বার 2, যেটাই আপনি বুঝতে পারেন, বা হোল্ডিং বই। এটা হচ্ছে আমাদের হোল্ডিং নাম্বারে, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর বই। আর পূর্বে অলরেডি আমরা সম্ভবত আলোচনা করেছি আপনাদের খাজনার রসিদগুলা নিয়ে। তো এটা হচ্ছে পুরাতন খাজনার রসিদ, যে আপনি নামজারি করার পরে কি করবেন, যখন আপনি সেইটা এন্ট্রি হোল্ডিং খুলে নিজে খাজনা দিবেন তখন আপনার নামে আসবে। আর 25 বিঘা পর্যন্ত কৃষি জমি হইলে দেখেন যে ভূমি উন্নয়ন কর মওকুফ,
এখন এটার মধ্যে কিছু ভেজাল আছে। ভেজালটা কেমন? 25 বিঘা হচ্ছে 33 শতকের বিঘা, তার মানে মোটামুটি আমরা একরে নিলে 8.25 একর যদি কৃষি সম্পত্তি হয় তাহলে আপনাকে খাজনা দিতে হয় না, শুধু বাৎসরিক 10 টাকা খাজনা। কিন্তু যদি আপনার এর বেশি হয়, ধরলাম যে আপনার 9 একর হইল, সেক্ষেত্রে প্রতি শতাংশ 2 টাকা করে আপনার কৃষি জমির কিন্তু খাজনা আসবে। এইটা একটু মনে রাখবেন। আর প্রতিটা খাজনার রসিদে আপনি কি পাবেন? ওই দাগ নাম্বারগুলা পাবেন। আর বর্তমানে তো ডিজিটাল পদ্ধতি, ওইখানে কোন দাগে কতটুকু সম্পত্তি সেটাও পাবেন। আর জমির শ্রেণীটা কি, হোল্ডিং নাম্বার কত, কে মালিক ছিল, যাবতীয় ডিটেল এখান থেকে আমরা পাবো। তো এইটা যেমন আমরা বললাম যে এটা হচ্ছে একটা ডিজিটাল কপি। ধরেন যে এখানে দেওয়া আছে 2টা দাগ, কোন দাগে কতটুকু, যে 1.5 শতক করে দেওয়া আছে। তাহলে নতুন হোক অথবা পুরাতন হোক, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা কি করব, টোটাল খাজনা কতটুকু দেওয়া হয়েছে কিনা এটাই আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আরেকটা 2 নাম্বার বই, এখানে দেখেন যে খতিয়ানের নাম, দাগ নাম্বার, জমির শ্রেণী, দাগের পরিমাণ, ওই মালিকের নাম। আর এইখানে এই যে খতিয়ানটা সৃষ্টি করা হইল, কোন আদেশে সৃষ্টি করা হইল, দেখেন যে এখানে লেখা আছে 2010 আর 11 সালের 31 নাম্বার কেস নাম্বার, নামজারি 9-1 নাম্বার দিয়ে উল্লেখ করা হয়েছে। এই কেস মূলে, নথি মূলে এই খতিয়ানটা সৃষ্টি করা হয়েছে। এখন আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কেস নাম্বারটা নিয়ে 31 নাম্বার নিয়ে এসিল্যান্ড অফিসে আবেদন করেন, সেখান থেকে নথি দেখেন যে উনি কি মূলে করলো। কারণ যখন ধরেন যে আপনি খাজনা দিতে গেলেন, দেখা হইলো যে আপনার কাছ থেকে সম্পত্তিটা নিয়ে নিয়েছে, তো সেখানে এইরকম একটা কেস নাম্বার থাকবে। তো আপনি এই কেস নাম্বারটা নিয়ে আগে নথিটা উত্তোলন করে দেখতে হবে যে কে নিল, কি কারণে নিল, কোন দলিলে নিল। তারপরে আপনি তার বিরুদ্ধে আপিল করেন, রিভিউ করেন, রিভিশন করেন, যেটা করার আপনি করবেন। আর যদি আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের যে 1 নাম্বার যে বইটা আমরা দেখাইতে আপনাদেরকে চাইছিলাম, এটা হচ্ছে এসএ খতিয়ানের একটা 1 নাম্বার বই, যেটাকে আমরা বলতেছি যে জমাবন্দি রেজিস্টার। এখানে দেখেন ধারাবাহিকভাবে যে 96 খতিয়ান, 97 খতিয়ান, এভাবে 98, 99, 1, 2 করে থাকবে। এখানে কি থাকতেছে? মালিকদের নাম, এরপরে কত দাগের সম্পত্তি, জমি, মোট দাগ কতটুকু, এটাই থাকতেছে ধারাবাহিকভাবে। তাহলে এই 1 নাম্বার বই দেখে আমরা বুঝতে পারবো যে ওই মৌজার সম্পত্তিগুলা কোন কোন ব্যক্তির নামে রেকর্ড হইল। আর 2 নাম্বার বই দেখলে আমরা দেখতে পারবো যে ইনারা কবে কতটুকু খাজনা দিলেন, কাকে দিলেন, এই জিনিসগুলো আমরা পাবো। এরকম দেখেন যে ধারাবাহিকভাবে আছে। এখন ধরেন যে আপনি যদি চান আপনার বাবার সম্পত্তি খোঁজ করবেন, তাইলে যান এসএ খতিয়ানের 1 নাম্বার বইটা আগে চেক করেন, দেখেন আপনার বাবা অথবা দাদার নামে কোনো সেখানে আছে কিনা। ধরেন আপনি রেকর্ডিওতে পাইলেন না, ওই যে নামজারিগুলা যেগুলা হচ্ছে ওগুলারও প্রতি 100টা খতিয়ান মিলে এরকম একটা বই হয়। তো যখন আপনি পাবেন না তখন তাকে বলবেন যে আপনি নামজারি খতিয়ানের বালাম বইটা দেন। তো সেখানেও আপনি নাম দেখতে পারবেন যে আছে খতিয়ানের পরবর্তী যতগুলা নামজারি হয়েছে সেখানে আপনার বাবার নামে কোনো খতিয়ান সৃষ্টি হয়েছে কিনা বা দাদার নামে হয়েছে কিনা। যদি হয় সেখান থেকে তখন 2 নম্বর বইয়ের সন্ধান পাবেন। তখন 2 নম্বর বইয়ে গিয়ে দেখবেন যে সেই খতিয়ানে জমি আছে কিনা, না আপনার বাবা অথবা দাদা বিক্রি করে দিছে। না হলে না বুঝলে যে সমস্যাটা হয়, আপনি অনলাইনে দেখলেন যে আপনি একটা রেকর্ডীয় খতিয়ানে আপনার দাদার নাম পাইলেন, আপনি এখন চিন্তায় পড়ে গেছেন দাদার তো জমি আছে, আপনার ওই জমি আপনি পাবেন না। আগে যায় 2 নম্বর বই দেখতে হবে যে আপনার দাদা কি আসলে জমিটা কারো কাছে বিক্রি করছে কিনা। যদি বিক্রি করে ওইখানে আপনি এরকম আবার হিস্সা নাম্বার পাবেন। তো সেই হিস্সা নাম্বার আবার চেক করবেন, সেখানে আবার বিস্তারিত থাকবে যে কবে, কত সালে, কোন ব্যক্তি, কোন দলিলে সেই সম্পত্তিটা নিয়ে গেল। তো এইটা ছিল জাস্ট একটা আমাদের বাস্তবমুখী চিত্র, যেগুলো আপনি বাস্তবে গেলে পাবেন। তো বাস্তবতার সাথে এখন আমরা আরো কিছু ধাপ দেখি, যে ধাপগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, নামজারিটা অ্যাপ্লিকেশন করব, কোথায় করব, কিভাবে করব। কারণ এই জিনিসগুলো এতটা জটিল জিনিস, প্রতিটাই গুরুত্বপূর্ণ, প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ। আর এক একজনের সমস্যা এক এক রকম। প্রথমেই আসি, যেটা হচ্ছে যে নামজারিটা আমরা দলিলে ক্রয় করলে তো আমরা কি করলাম, নিজ নামে দলিল দিয়ে করলাম। এখন পৈতৃক সূত্রে হইলে যেটা হয়, পৈতৃক সূত্রের ক্ষেত্রে নর্মালি আপনারা ধরেন যে যদি যতজন ওয়ারিশ থাকে সবার নামে একসাথে নামজারির আবেদন করে দিতে পারেন, এজমালি বলি আমরা।
এই আজমালি খতিয়ানে কে কোন দাগে কতটুকু খাচ্ছেন এটা আপনাদের ব্যাপার, এখানে কোনো ভাগ থাকবে না, একটাই খতিয়ান হবে, সবার নাম থাকবে। আর যদি আপনারা আপোষ বন্টন করেন, বাটোয়ারা দলিল করেন, তাইলে সবাই পৃথক পৃথক নামজারির আবেদন করবেন। আপনি যেই যেই দাগে বাটোয়ারা দলিলে আপনার উল্লেখ করা থাকবে সেই সেই নামে আপনার নামে কি হবে, পৃথক পৃথক খতিয়ানের সৃষ্টি হবে। এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম উত্তরাধিকারী সম্পত্তি নামজারির। একটা হচ্ছে সবার নামে একসাথে করেন, কারণ হচ্ছে বাটোয়ারা করতে হয়তো কেউ রাজি নাই, কেউ হয়তো দেশের বাইরে আছে, কেউ হয়তো করবে না, কারোর সাথে আপনার বিরোধ, তো তখন আপনি সবার নামে একসাথে নামজারি করেন। আর যদি আপনারা আপোষে কি করেন, একটা বন্টন দলিল করেন, তাইলে এটা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে পৃথক পৃথক নামজারির আবেদন করবেন যে আপনি কোন দাগে কতটুকু খাচ্ছেন আপনাদের অনুযায়ী। আর যে স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা বলেছিলাম সেটা আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে বলা ছিল। আমরা যখন একটা দলিল রেজিস্ট্রেশন করি, যখন একটা এলটি নোটিশ পাঠাই, এটা এসিল্যান্ডের দায়িত্ব ছিল যে উনি কি করার জন্য, নামজারি কেস শুরু করার জন্য, কিন্তু বাস্তবে ওনারা করেন না, যদিও আদেশ আছে, এখন না করলে তো কিছু করার নাই। এখন আমরা দেখার চেষ্টা করি যে নামজারি যে পৃথক পৃথক কয়েকটা আমরা নাম দেখলাম পাশাপাশি, এগুলোর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আমাদের যে রাষ্ট্রীয় অধিগ্রহণের এই প্রজাস্বত্ব আইন 143 আমরা দেখলাম, সেখানে এসিল্যান্ডকে একটা ক্ষমতা দেয় যে উনি রেকর্ডটাকে সংশোধন করে নামজারিটা করতে পারবেন, এতটুকুই। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জমা একত্রীকরণ এবং জমা ভাগ দুইটা শব্দ আমরা পাইছি, একটা হচ্ছে জমা একত্রীকরণ, একটা হচ্ছে জমা ভাগ। এখন ধরেন যে আপনি একটা ঢাকা শহরে জমি কিনছেন, একটা মৌজায় আপনার নামে একটা খতিয়ান হয়েছে, 50 শতক জমি আছে। আজকে আরেকটা জমি কিনলেন, এখন আপনি নতুন করে তো একটা নামজারি করবেন। এখন যেহেতু একই মৌজায়, তো সরকার বলতেছে যে প্রতিটা মৌজায় একজন ব্যক্তির নামে শুধু একটাই খতিয়ান থাকতে পারে, একাধিক থাকবে না। এখন আপনার আগের নামে একটা অলরেডি রেকর্ড আছে, খতিয়ানও সৃষ্টি করছেন, আজকে একটা নতুন যে আপনি জমি কিনলেন, এটা তো আপনি নামজারি করতে দিবেন, ওই পুরাতন আপনার নিজ নামের খতিয়ানটা আর আজকে নতুন যেটা দলিলে ক্রয় করছেন ওই সম্পত্তিটা একই দলিলে আমরা নিয়ে আসব, মানে দুইটা জিনিসকে একসাথে আমরা জমা করব। তো এই জন্য এটাকে আমরা বলতেছি যে জমা একত্রীকরণ, মানে দুইটা পৃথক খতিয়ানের জমি একই খতিয়ানে চলে আসবে, এটা হচ্ছে আমাদের জমা একত্রীকরণ। আরেকটা যেটা হচ্ছে যে জমা ভাগ। জমা ভাগ কখন হবে, এখন ধরেন যে আপনার খতিয়ানে, যেমন আজকের উদাহরণে 100 শতক জমি থেকে আমার 50 শতক জমি আমি বিক্রি করে দিয়েছি, তো আমার খতিয়ানটা কি হবে, ডিভিশন হয়ে যাবে, 50 শতক চলে যাবে আরেকজনের কাছে। তো ওইটাকে আমরা বলতেছি যে সাব ডিভিশন বা জমা ভাগ। তো এটা 117 ধারা অনুযায়ী হয়। আরেকটা খতিয়ান হয়, সেটা যদিও আমাদের বাংলাদেশে বর্তমানে চালু নাই, সেটা ধরেন যে একই মৌজায় আপনি আর আমি দুইজনেরই জমি আছে। এখন আমাদের মধ্যে সম্পর্ক ভালো, আমরা চাচ্ছি দুইজনের যে পৃথক দুইটা খতিয়ান আছে এই দুইটাকে একসাথে করি, তাইলে এইটাকে আমরা বলতেছি যে কনসোলিডেশন, মানে দুইজন পৃথক ব্যক্তির খতিয়ানকে চাইলে আমরা একই খতিয়ানভুক্ত করতে পারবো। এখন বলবেন যে ভাই কেন করব, পূর্বে নানা কারণে করা হইতো, এখন যদিও আমরা সবাই চাই পৃথক পৃথক সবার খতিয়ান থাকবে, পূর্বে নানা প্রকার এগুলোর সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। তো যাই হোক, মূলত এই 4 প্রকারের জিনিস আমরা পাবো নামজারির ক্ষেত্রে। তাহলে আজকে থেকে আপনি যেই নামজারি, শুধু এখন যদি আমরা আইনগত পার্থক্যটা দেখি, নামজারি যেটা হয়, শুধু নামপত্তন যেটা, সেটা হচ্ছে আপনার পিতার সম্পত্তি, সবার উত্তরাধিকারের নামে আপনি কি করলেন, এজমালি যদি আপনি নামজারির আবেদন করেন, ওইটা শুধু নামজারি বা নামপত্তন হয় আইনগতভাবে। এইখানে যে জিনিসটা হয়, এইখানে আমাদের নতুন যদি আমরা বলি, নতুন কোনো খতিয়ানের কিন্তু সৃষ্টি হয় না, এটা মনে রাখবেন, শুধু হোল্ডিং নাম্বারটা চেঞ্জ হয়। আপনার পৈতৃক সম্পত্তি যদি এজমালি করা হয়, খতিয়ান নাম্বারটা চেঞ্জ হয় না, একই খতিয়ান থাকে, শুধু হোল্ডিং নাম্বারটা চেঞ্জ হয়, মানে যেইখানে খাজনা দেওয়ার জায়গায় আপনার বাবার নাম ছিল সেখানে আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়, এতটুকুই কাজ, অন্য কোনো কাজ না। আর এই যে জমা একত্রীকরণ, যেখানে নতুন হোল্ডিং নাম্বারের পাশাপাশি নতুন খতিয়ান নাম্বারেরও সৃষ্টি হয়, পুরাতনটা আর থাকে না। আর জমা ভাগের ক্ষেত্রেও আপনার খতিয়ান থেকে জমি গিয়ে নতুন একটা খতিয়ানের সৃষ্টি হয়। আর 119-এর অধীনে যে আমাদের কনসোলিডেশন, এটার ক্ষেত্রেও নতুন খতিয়ান সৃষ্টি হয়। আর এগুলোর জন্য অলরেডি আমরা বলছি, যখন আপনি নিজে নামজারির জন্য আবেদন করবেন, ভূমি অফিসের 9 নম্বর বইয়ের প্রথম অংশ ব্যবহার করা হয়।
আর যদি এসিল্যান্ড সাহেব নিজে থেকে নিজে কোনো কারণে নামজারি কার্যক্রম শুরু করেন, তখন এই যে 9 নম্বর বইয়ের দ্বিতীয় পার্ট ব্যবহার করা হয়। এতটুকুই পার্থক্য, আর কিছু না। আর একটা রেজিস্টার বই আমরা পাবো, যেমন ধরেন যে আপনার নামে খতিয়ান আছে, আপনি খাজনা খারিজ দিচ্ছেন, আমি কি করলাম, আপনার খতিয়ানের উপর জমি দাবি করলাম, মিসকেস আরোপ করলাম, মিসকেস আরোপ করে আপনার ওইখান থেকে আমি জমি কেটে নিলাম। এই যে একটা মিসকেস আমরা দায়ের করলাম, এইটার জন্য পৃথক একটা রেজিস্টার বই ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের 13 নম্বর রেজিস্টার বই। তাহলে দেখেন, ভূমি অফিসের আমরা মোটামুটি 4টা বই সম্পর্কে জানলাম। 1 নম্বর বই সবার নাম পাবো, 2 নম্বর বই কত টাকা খাজনা দিল পাবো, 9 নম্বর বই পাবো আমরা নামজারি রেজিস্টার, আর 13 নম্বর বইটা দেখলে আমরা বুঝতে পারবো যে মিসকেস রেজিস্টার, মানে কার খতিয়ান থেকে কে জমি পরবর্তীতে অ্যাপ্লিকেশন করে কেটে নিল। তো 13 নম্বর বইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই 4টা বইয়ের নাম মনে রাখবো, 1, 2, 9 আর 13, যেটাই আমাদের কাজে লাগবে। এর বাইরে অন্য বই আছে, ওগুলো আমাদের অতটা কাজের কিন্তু না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আর তাহলে এখন একটা মিউটেশন করার জন্য বর্তমানে কি লাগতেছে, পূর্বে নানা প্রকার জিনিস কিন্তু লাগতো। তা আজকে 2025 সালে যদি আমরা সেপ্টেম্বরের 2 তারিখে দেখি, 1 নম্বর কথা হচ্ছে, আপনি যদি দলিল সূত্রে যদি আপনি নামজারির আবেদন করতে চান, অবশ্যই অবশ্যই আপনার মূল দলিল অথবা তার সার্টিফাইড কপিটা লাগবে। কোনো ফটোকপি গ্রহণযোগ্য না, এটা মনে রাখবেন। এখন বলবেন যে ভাই আমি কালকে দলিল করছি, এখনো তো আমি সার্টিফাইড কপি পাই নাই। তো আপনি যখন দলিল করবেন, আপনি যদি নামজারি করতে চান, দলিল লেখককে বলে দলিলের হুবহু আরেকটা কপি তৈরি করবেন, যেটাকে অবিকল নকল হিসাবে তারা সার্টিফাইড করে দিবে, একদিনে আপনাকে দিয়ে দিবে। অথবা যখন আপনি মূল দলিল পাবেন তখন আপনি করবেন, অথবা আপনি তার সার্টিফাইড কপি উত্তোলন করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে, যদি আপনি দলিল সূত্রে করেন ওই দলিলটা লাগবে। এখন এটা হেবা দলিল হোক, দান দলিল হোক, আর আপনার সাবকবলা হোক, বাটোয়ারা হোক, বিনিময় হোক। আর যদি ধরেন যে আপনি আদালতের ডিক্রি মূলে করতে চাচ্ছেন, আদালত থেকে আপনি কোনো কারণবশত একটা সম্পত্তির মালিকানা অর্জন করছেন, অগ্রকয়ের মালিকানা পাইছেন, তখন আদালতের ওই ডিক্রির কপিটা আপনার অ্যাজ এ দলিল হিসাবে ব্যবহৃত হবে। পাশাপাশি যখন ওয়ারিশ সূত্রে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ওই ওয়ারিশ সনদটা আপনার কি করতে হবে, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে আপনার ওয়ারিশ সনদটা প্রয়োজন হবে। তাহলে নির্ভর করে আপনি কি সূত্রে মালিকানার জন্য দাবি করতেছেন, ওই কাগজটা আপনার লাগবে। 2 নম্বর হচ্ছে, বর্তমানে আপনি অনলাইনে আমরা ওয়েবসাইটটা দেখাবো, ওইখানে আপনার অবশ্যই অবশ্যই যিনি নামজারির অ্যাপ্লিকেশনটা করবেন তার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। এখন আপনি বলবেন যে ভাই আমার যার নামে আমি নামজারি করব সে মাত্র 7 বছরের বাচ্চা, তার তো এখনো এনআইডি হয় নাই। তো এদের জন্য প্রতিনিধির মাধ্যমে করতে হয়, যে এমন একজন ব্যক্তি যার এনআইডি কার্ড আছে। তাহলে নামজারির জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক। যদি মালিকের এনআইডি না থাকে তাইলে উনার নামে অ্যাপ্লিকেশন করা যাবে না, অ্যাপ্লিকেশন তখন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে করতে হবে যিনার এনআইডি আছে। এরপরে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, যেখানে আবেদন করার সাথে সাথে নানা প্রকার কোড আসবে, নানা প্রকার জিনিস, যেটা আমরা দেখানোর চেষ্টা করব। আরেকটা তথ্য আপনার জানা থাকতে হবে, অথবা আগের মালিকের যে খতিয়ান, মানে যার খতিয়ান থেকে জমিটা আপনি আনবেন, ওই খতিয়ান নাম্বারটা, আর যদি খতিয়ানের কপিটা থাকে আরো ভালো। পাশাপাশি হোল্ডিং নাম্বারটা, খতিয়ান নাম্বার প্লাস হোল্ডিং নাম্বার, এই দুইটা আপনার জানা থাকতে হবে। আর যেটা হচ্ছে যে খাজনা পরিশোধ যদি আপনি আগের মালিকের যদি করা থাকে ভালো, না করা থাকলে আপনি দেওয়ার চেষ্টা করবেন, না দিতে পারলেও সমস্যা নেই। এই নামজারিতে অপশন আসবে যে খাজনা পরিশোধ করা আছে কিনা, আপনি দিবেন যে নাই। যেহেতু আপনি পরিশোধ করতে পারেন নাই, এতটুকুই, আর কিন্তু কাজের না। তাহলে এখন কিন্তু আগের মতো ধরেন যে আগে আমাদের ছবি লাগতো, নানা প্রকার জিনিস লাগতো। এখন এই যে মালিকানার দলিলটা, এইটা আমরা যেরকম পিডিএফটা দেখাচ্ছি, আপনার এরকম পিডিএফ তৈরি করে নিতে হবে। আপনি স্ক্যানারে করেন, অথবা এই যে ক্যামেরা স্ক্যানার আছে এটা দিয়ে মোবাইলেও সুন্দর করে টোটাল জিনিসটা স্ক্যান করতে পারবেন। প্রতিটা দলিলের প্রতিটা পাতা আপনি কি করবেন, স্ক্যান করে আপলোড করবেন। প্রথম পাতা দ্বিতীয় পাতা না, A to Z, একটা দলিল বলতে যা বোঝায় ওই টোটাল দলিলটা স্ক্যান করতে হবে। আর আপনাদের সুবিধার জন্য যে কাজটা করবেন, এই নথিপত্রগুলোর এক সেট আপনি ফটোকপি করে রাখবেন। কারণ বাংলাদেশ যতই আমরা ডিজিটাল বলি, দেখবেন যে তহসিলদার ফোন দিয়ে বলবে যে ভাই নথিগুলো একটু দিয়ে যান। অনেক তহসিলদার ভালো করে কম্পিউটারই টাইপ করতে পারে না, অথবা তার চোখের সমস্যা দেখতে পারে না। তো এই জন্য আপনি এক সেট কি রাখবেন, ফটোকপি করে রাখবেন, চাইলে যাতে আপনি দিতে পারেন।
এখনকার যে বাস্তব পদ্ধতিতে আমরা নামজারির অ্যাপ্লিকেশনটা ধরলাম যে আপনার মোবাইলে কাগজপাতি সবকিছু রেডি আছে। এখন যেটা হয়, পূর্বে সহজ ছিল, এখন নামজারির অ্যাপ্লিকেশন করাটা অনেক দুরূহ ব্যাপার। এখানে আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে 20 টাকার আমরা ফি পরিশোধ করব। প্রথমে 20 টাকার ফি পরিশোধ করব, ওই যে যেটা আমাদের কোড ফি আছে এটা পরিশোধ করে আমাদের একটা নথি নাম্বার দিবে, যেখানে আমাকে 7 দিনের সময় দেয়, যে এই 7 দিনের মধ্যে আপনি নামজারির যাবতীয় কিছু ইনপুট করে সাবমিট করবেন। যদি 7 দিনে না করতে পারেন, এই 20 টাকা আপনার গেল, নথি শেষ। তাহলে প্রথমে 20 টাকা দিয়ে আমাকে একটা নথি নাম্বার দিবে, যেখানে আমি টোটাল জিনিসগুলো এন্ট্রি করব। ম্যাক্সিমাম সময় হচ্ছে 7 দিন। এই 7 দিনের মধ্যে আমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, নাইলে এটা বাতিল, আবার 20 টাকা পরিশোধ করতে হবে। এরপরে যখন ধরেন যে আমি এখনই পরিশোধ করলাম, পরিশোধ করে আমি সাবমিট করব, সাবমিট করতে গেলে আমাকে বলবে যে আরও 50 টাকা পরিশোধ করেন, নোটিশ জারি ফি। তাহলে এই 20 আর 50 টোটাল 70 টাকা পরিশোধ করলেই আমি নামজারির অ্যাপ্লিকেশনটা করতে পারবো। আর একটা নামজারি করার জন্য প্রাথমিক এই 70 টাকাই খরচ। এর পরবর্তীতে নামজারি প্রক্রিয়া যেভাবে চলে বর্তমানে, আপনি যখন কি করলেন, সেটা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলেন, তো অনলাইনে সেটা চলে যাবে এসিল্যান্ডের আইডিতে। তো এসিল্যান্ড সেটা দেখার পর উনি অ্যাকসেপ্ট করে সেটা তহসিলদারের আইডিতে পাঠিয়ে দিবে অনলাইনে। তারপরে এই কাজটা হচ্ছে ওই তহসিলদারের, যেখানে আমরা যে বলি যে প্রস্তাবিত খতিয়ান, উনি তখন ওই যে যাবতীয় দলিলপত্র দেখে, প্রয়োজনে আপনাকে কল দিয়ে, প্রয়োজনে আপনার জমিতে গিয়ে সবকিছু ঠিক আছে কিনা দেখাশোনার পরে উনি অনলাইনে একটা খতিয়ান প্রস্তুত করে এসিল্যান্ডের আইডিতে আবার তাকেই পাঠিয়ে দিবেন, যে হ্যাঁ এটা হচ্ছে প্রস্তাবিত খতিয়ান। যদি করা যায় তারপরও পাঠাবেন, যদি দেখা যায় যে জমি নেই তার প্রতিবেদনও দিবেন যে এই অনুযায়ী নামজারি করা যাবে না। এরপরে এসিল্যান্ড অফিসে আমাদের কি থাকে, কানুনগো থাকে একজন। এটা পুরাতন শব্দ, তারপরও বলি যে যিনি আইন বিষয়ে জানেন। আর আরেকজন থাকেন সার্ভেয়ার। তারপরে এই আপনার যে প্রস্তাবিত খতিয়ানটা কানুনগোর আইডিতে যায়, উনি সেখানে দেখেন যে এর বিপরীতে কোনো সরকারি আদেশ, কোনো আদালতের নথি তাদের কাছে আছে কিনা, কোনো প্রকার ইম্বার্গো আছে কিনা, অবরোধ আছে কিনা, যে এই দাগের বা এই সম্পত্তি বিক্রি করা যাবে না বা নামজারি করা যাবে না, নথিপত্রগুলা দেখেন, সরকারি স্বার্থ আছে কিনা দেখেন। যদি দেখেন যে নাই, উনি পাশ করে দেন। এরপরে আসে সার্ভেয়ারের আইডিতে। নর্মালি এই প্রতিটা আইডিতে হচ্ছে ঘুষের খেলা। কেমন, আপনি যদি টাকা দেন একদিনে, 1 সেকেন্ডে তারা পাস করে দিবে। আর যদি না দেন, এই সার্ভেয়ারের সাহেবের আইডিতে আপনার নামজারি পড়ে থাকবে 1 মাস। নর্মালি যেটা হয়, বিরোধপূর্ণ জমি না হইলে সার্ভেয়ার আপনার জমিতে আসে না। যেখানে আপত্তি দায়ের হয়, অপরপক্ষ দাবি করে, সরকারি দাবি থাকে, ওই ক্ষেত্রেই শুধু সার্ভেয়ার এসে জমিটা মাপে দেখে যে ঠিক আছে কিনা। আর এর বাইরে নর্মালি সার্ভেয়াররা মাঠে আসেন না, উনি ওই অনলাইনে কি করেন, অ্যাপ্রুভ করে দেন। টাকা দিলে 1 সেকেন্ডে করবে, আর না হইলে 30 দিন 50 দিন পরে উনি কি করেন, অ্যাপ্রুভ করেন। এই অ্যাপ্রুভ করার পরে এই সার্ভেয়ার আর কানুনগো থেকে যখন অ্যাপ্রুভ আসলো, তখন এসিল্যান্ড সাহেব আপনাকে মোবাইলে একটা ডেট দিবে। বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা নোটিশ না দিয়েও তারা বলে দেয়। ওই আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ আসবে যে এত তারিখে আপনি আপনার মূল কাগজপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে হাজির হবেন। বাস্তবতা হচ্ছে যে সকাল 10টায় গেলে 4টা পর্যন্ত দাঁড়ায় থাকবেন, দেখবেন যে কোনোদিন এসিল্যান্ড নাই, কোনোদিন আসছে, খাইতে গেছে, ব্যস্ত আছে, কালকে আসেন, পরবর্তীতে আসেন, টাকা দিয়ে যান, এটা চলতেছে। কিন্তু যদিও সরকার চাচ্ছে যে অনলাইনে আপনি যাতে বাস্তবে না গিয়ে, অনলাইন যেমন আমরা জুম মিটিংয়ে ক্লাস করতেছি, যাতে এভাবেও করা যায়। যদিও দুঃখজনক যে এখনো এরকম চালু হয় নাই, বাস্তবে শুধু খাতার মধ্যেই আছে। মানে মূল কাগজপত্র আপনি অনলাইনেও, যেমন আমরা এখন জুমে মিটিং করতেছি, আমার কাছে দলিলপত্র আছে, আমি আপনাকে দেখাইলাম, আপনার কাছে অলরেডি আমার পিডিএফ আছে, এরকম। এখন আপনার কথাবার্তা আর কোনো পক্ষ যদি আপত্তি দায়ের করে, তাইলে তার যুক্তিগুলো শুনবে, শোনার পরে সিলেন সাহেব একটা কি করবেন, রায় দিবেন। এখন হইতে পারে যে অ্যাপ্রুভ করে দিল, যে ঠিক আছে আপনার নামজারি অ্যাপ্রুভ, 100-র মধ্যে 90% অ্যাপ্রুভ হয়। 10%-এর ক্ষেত্রে যেখানে আপত্তি থাকে, নানা প্রকার কিছু থাকে, সেটা আপনার নামঞ্জুর হয়ে যাবে, অর্থাৎ রিজেক্ট করা হয়েছে। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, আপনার কাজ হচ্ছে অনলাইনেই তখন আপনার ওই যে আইডিটা, আপনি কিন্তু নিজে থেকে নিজে দেখতে পারেন আপনার নামজারিটা কোন স্তরে আছে। তখন এই সিলিন্ডার আইডি থেকে নাজির বলে একজনের আইডিতে চলে যাবে, যার কাজ হচ্ছে এই যে ডিসিআর এর টাকা পয়সা দেখা। তো উনি অ্যাপ্রুভ করে দিলে তখন আপনাকে টাকা পরিশোধের
অনলাইনে অপশন আসবে, আপনি 1110 টাকা পরিশোধ করবেন, ওই অনলাইনে খতিয়ান পেয়ে যাবেন, ওই অনলাইনে আপনি ডিসিআর পেয়ে যাবেন, ভূমি অফিসে আপনার যাওয়ার কোনো দরকার নাই। আর পূর্বে আপনার ওইটা নিয়ে আবার তহসিল অফিসে যাইতে হইতো খাজনা দেওয়ার জন্য। এই লেটেস্ট সংশোধনী বলতেছে আপনার সেটাও যাওয়ার দরকার নাই। যেইটা আপনার নামজারি খতিয়ান আসবে ওইটাই হোল্ডিং নাম্বার হবে, ওইটাই অটোমেটিক আপনার ওই যে ভূমি অফিসের তহসিলদারের আইডিতে চলে যাবে, আপনি সেখানে খাজনা পরিশোধ করতে পারবেন, যেটা মোটামুটি ভালো দিক, যদিও এখনো পুরোদমে চালু হয়নি। আর যদি ধরলাম যে আপনার নামজারিটা রিজেক্ট হয়ে গেছে, তাইলে রিজেকশনের কারণটা উনি লিখে রাখবেন, যেই নথিতে রিজেকশনের কারণটা লেখা থাকবে, যে দলিলে ভুল, অথবা ওয়ারিশ সনদ নাই, অথবা অপরপক্ষের আপত্তিতে দেখা গেল তার মালিকানা বেশি। তো এরকম ক্ষেত্রে আপনার কাছে অপশন হচ্ছে, যদি আমরা বলি তিনটা, ওই একই এসিল্যান্ডের কাছে আপনি 30 দিনের মধ্যে আবার রিভিউ দায়ের করতে পারেন তার কাছে, অথবা আপনি 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে পারেন এডিসি রেভিনিউর কাছে, মানে ডিসি সাহেবের কাছে, ডিসি অফিসে আপনি কি করতে পারেন, আপিল করতে পারেন। অথবা কোনো কারণবশত আপনি যদি আপিল না করেন তাহলে আপনি রিভিশন দায়ের করতে পারেন 30 দিনে। এই তিনটা অপশন আপনার খোলা আছে, আপনি যে কোনো একটা করতে পারেন। তাহলে আপনি হয় রিভিউ করবেন, অথবা আপিল করবেন, অথবা রিভিশন করবেন। এইটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রতিকার। তবে এটার জন্য আমাদের একটা টাইম ফ্রেম দেওয়া আছে, যদিও এইটা টাইম ফ্রেমগুলো কেউ মানে না, তারপরও টাইম ফ্রেম দেওয়া আছে। যেমন ধরেন যে এসিলেন্ট যে আদেশটা দিল, এই আদেশের বিরুদ্ধে রিভিউ 30 দিনে, আর 30 দিনের বেশি হইলে আমাদের বলতেছে আপনি উপযুক্ত কারণ দেখাবেন, মানে বিলম্ব মৌকুব দেখাবেন, যে কি কারণে 30 দিনে আসতে পারেন নাই। এসিলেন্ট সাহেব সন্তুষ্ট হইলে আপনার কথাটা শুনে উনি আবার উভয় পক্ষকে নোটিশ দিয়ে আবার কাগজপাতি দেখতে পারে যে বিষয়টা আসলে কি। এরপরে আপনি চাচ্ছেন যে না, এসিল্যান্ড আপনার বিপক্ষেই যাবে, আপনি এডিসি রেভিনিউ মানে ডিসি অফিসে অতিরিক্ত যে রাজস্ব অফিসার আছেন, জেলা প্রশাসকের কার্যালয়, তার কাছে যাবেন। তাহলে 30 দিনে রিভিশন দায়ের করেন, অথবা আপনি আপিল দায়ের করেন। এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা একটাই, নর্মালি আপনি আপিল দায়ের করবেন তাইলে আপনার জন্য সুবিধা ভালো, আপনি অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু যদি দেখেন যে আপনার যে রিজেকশনের মেইন কারণ হচ্ছে উনি আইনগত কোনো কারণ দেখাইছে, যে এই আইনের কারণে উনি নামজারিটা বাতিল করতেছে, দলিলপত্র সব ঠিক আছে, তার মানে যদি আইনগত শুধু দুর্বলতা বা আইনগত কারণে বাতিল হয় তাহলে রিভিশনে যাওয়াটা ভালো। রিভিশন মানে হচ্ছে আইনগত জিনিস দেখা, আর আপিলে আমরা সবকিছু দেখতে পারি, আইনগত জিনিস আপনার দলিল, সাক্ষ্য, প্রমাণ, বাস্তব দখল সবকিছু দেখা যায়। এটাই পার্থক্য, অন্য কিছু না। আপনি রিভিশন করলে আপিল করতে পারবেন না, আপিল করলে রিভিশন করতে পারবেন না, শুধু এটাই পার্থক্য, যে কোনো একটা আপনাকে করতে হবে। তাহলে যদি আইনগত বিষয় থাকে শুধু, তাইলে রিভিশন করাই সহজ, আর যদি এর বাইরে হয় আপিল করব। এখন এডিসি রেভিনিউ ওই রকম উভয় পক্ষকে নোটিশ দিবে নির্দিষ্ট একটা দিনে, মোটামুটি সময় লাগে 2 মাস 6 মাস পরে এক একটা ডেট পড়ে। তো তার কাছে শুনানিতে যদি আপনি জিতেন তাইলে ভালো, উনি আবার এসিলেন্টকে আদেশনামা পাঠাবে যে ওনারটা আপনি বহাল করেন। আর যদি সেখানে আপনি হেরে যান, এখন আপনার যে সময়, এই সময়তে যদি আপনি আপিল করে যদি আসেন, ধরলাম যে আপনি আপিল করছিলেন, আপিল করে আপনি সেখানে আসছেন এডিসি রেভিনিউর কাছে, এখন আপনি যাবেন বিভাগীয় কমিশনারের কাছে। এই যে বিভাগীয় কমিশনার প্রতি বিভাগে একজন করে আছেন, এখন আপনি যদি তার কাছে আপিল করতে চান 60 দিন সময় পাবেন, মাত্র 60 দিনের মধ্যে আপিল করতে হবে। আর যদি রিভিশন হয় তাহলে 3 মাস মানে 90 দিন সময় পাবেন। এখানে রিভিশনের সময়টা একটু বেশি, তাহলে আপিল হইলে 60 দিন, রিভিশন হইলে 90 দিন। এখন ভূমির নামজারির ক্ষেত্রে সর্বশেষ ধাপ হচ্ছে বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে আমরা ভূমি আপিল বোর্ড বলে একটা আপিল বোর্ড আছে, ওই আপিল বোর্ডে যাইতে পারি। বর্তমানে তাদের কাছে আপিল করার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে, বাস্তবে যাওয়ার দরকার হয় না। যদি আপিল রিলেটেড হয় 90 দিনে করবেন, আর যদি রিভিশন হয় তাহলে 6 মাস পর্যন্ত সময় পাবেন। আর এই ভূমি আপিল বোর্ডের আদেশই চূড়ান্ত, এর বিরুদ্ধে যাওয়ার কোনো জায়গা নাই। আপনি চাইলে দেওয়ানি আদালতে যাইতে পারেন, তখন দেওয়ানি আদালতে গিয়ে ওই আদালতে আপনি তখন কি করবেন, সিদ্ধান্তটা এসিল্যান্ড কাছে জানাবেন, সংশোধিত হবে। তাহলে আমরা নামজারির ক্ষেত্রে এসিল্যান্ডের উপরে হচ্ছে আমাদের ডিসি সাহেব, তারপরে হচ্ছে বিভাগীয় কমিশনার, তারপরে হচ্ছে ভূমি আপিল বোর্ড, এখানেও না পারলে দেওয়ানি আদালত। এই হচ্ছে টোটাল আমাদের টাইম ফ্রেম, নামজারি সংশোধন করা, নামজারি করা রিলেটেড যা কিছু আছে সকল কিছু। আর আজকের আলোচনা শেষে আমরা নামজারি রিলেটেড যে কতটা ভুল ধারণা আছে কিছু, সেটা একটু জানানোর চেষ্টা করি।
সেটা হচ্ছে যে প্রতিটা মৌজায় আমাদের কি থাকবে, একটাই মাত্র খতিয়ান থাকবে। আর আমাদের এই একই মৌজায় একটা যে খতিয়ান আছে, একাধিক খতিয়ান বর্তমানে অনেক জনের আছে। কারণ হচ্ছে অনলাইন কোনো সিস্টেম নাই, যাচাইয়ের কোনো বুদ্ধি নাই। তো আইনগতভাবে নিয়ম হচ্ছে একটাই থাকা। আর আপনার দলিল সংখ্যা কত হইল, দাতা গ্রহীতা কতজন, এটা কোনো দেখার বিষয় না। দলিলের প্রকৃতি দেখার বিষয় না। নামজারি, 1 শতক জমির নামজারি করতে যে খরচ, 100 শতকেরও এই খরচ। 1 লাখ টাকার যে খরচ, 1 মিলিয়ন টাকারও একই খরচ। তাহলে নামজারিটা দাতা গ্রহীতার উপর, দলিল সংখ্যার উপর, জমির দামের উপর নির্ভর করে না। এটা হচ্ছে মৌজা ভিত্তিক, প্রতিটা আবেদনের উপর নির্ভর করে। আপনি একই আবেদনে পৈতৃক সূত্রের জমি, ক্রয় সূত্রের জমি, দান সূত্রের জমি, আদালতের ডিক্রি সমস্ত কিছু একসাথে করে আবেদন করতে পারবেন যদি একই মৌজায় হয়। তাহলে আপনার ক্রয় সূত্রের জন্য পৃথক আবেদন করার দরকার নাই, উত্তরাধিকারী সূত্রের জন্য পৃথক আবেদন করার দরকার নাই, সব আপনি একই ওই 1170 টাকাই হচ্ছে আমাদের খরচ। তা আশা করি আপনারা কিছুটা হইলেও বুঝতে পেরেছেন। যদি প্রশ্ন থাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদের প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম, একটা বলেন। জিনিস যে নামজারির ক্ষেত্রে যখন নামজারি করা হয়, দলিল আজকে রেজিস্ট্রি হয়েছে, তো আমি হয়তো দেখা যাচ্ছে যে আমি এক সপ্তাহের মধ্যে আমি নকল তুলে বা সার্টিফাইড কপি দিয়ে আমি নামজারি করব। জি। তো সেই ক্ষেত্রে যে বায়া দলিল, এইটার কি খুব প্রয়োজন আছে, না খারিজ দিয়ে নামজারি করা যায়, পূর্বের খারিজ দিয়ে, পূর্বের মালিকের খারিজ দিয়ে? নর্মালি একটা কথা বলি যে দেখেন, আসলে ভূমি ব্যবস্থার বর্তমানে উপর থেকে আদেশ হচ্ছে যে, ধরেন যে একটা জমির কথা বলি, যে আপনি এ নামক ব্যক্তির কাছ থেকে জমিটা আপনি কিনছেন, আজকে এই যে অগাস্ট মাসে আপনি কিনলেন, কিনে আপনি নামজারির আবেদন করবেন। তো নর্মালি আমরা কি জানি এখন, এ নামের ব্যক্তির নামে দলিল আছে, তার নামে খতিয়ান আছে, তার নামে খাজনা দেওয়া আছে, এটা ছাড়া তো উনি জমি বিক্রি করতে পারবে না। তো না। আইনের, বর্তমান আইনের নিয়ম হচ্ছে যে আপনার উপরের দিকে যাওয়ার দরকার নাই, আপনি বি নামক ব্যক্তি আবেদন করবেন শুধুমাত্র এই যে দলিলটা ওনার কাছ থেকে আপনি যেই দলিলে নিলেন, আর ওনার খতিয়ান নাম্বারটা, হোল্ডিং নাম্বারটা জানবেন, নামজারি হয়ে যাবে, এতটুকুই দরকার। কিন্তু জি। সমস্যা যেখানে হয়, এসিল্যান্ডরা যে ভেজালটা করে, সেটা তারা চায় যে আপনার অঞ্চলের সর্বশেষ রেকর্ড থেকে, মানে ধরেন যে আপনি ঢাকা সিটির মধ্যে একটা জমি কিনলেন, তারা চাচ্ছে যে ওই যে সিটি জরিপে যিনি মালিক ছিল তার থেকে জি। অ্যাটলিস্ট ধারাবাহিকতার দলিলগুলা চায়, বুঝছেন কিনা, মাঝে মধ্যে। হুম। মানে সর্বশেষ আপনার অঞ্চলে যে খতিয়ান, যেমন কোন অঞ্চলের সর্বশেষ এখনো এসে আছে। তো এসিলেন্ট জি। সাহেব একটু চালাকি করে, বুঝেন না, বলে না যে মায়ের চাইতে মাসির দরদটা বেশি। তো উনি বলে যে আপনি এসে রেকর্ড থেকে দেখান। তো কথাটা হচ্ছে যে ওই যে যিনি বিক্রি করছেন তার মালিকানা না থাকলে তো আর সাব রেজিস্ট্রার তো কি করতো না, তার দলিলটা রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করে। করতো না। আর তার মালিকানা না থাকলে তার নামে আপনি খাজনা খারিজ আগে কেন করতে আদেশ দিচ্ছেন, ঠিক না নাই? কিন্তু জি। ওই যে জি। বলেন, আমরা যেটা বললাম, মায়ের চাইতে মাসির দরদ বেশি। তবে নিয়ম হচ্ছে আপনি যার কাছ থেকে নিছেন, যেহেতু বর্তমানে আমরা খতিয়ান এবং খাজনা ছাড়া জমি বিক্রি করতে পারি না, তার মানে আমি জি। অবশ্যই দলিলপত্র দেখে সিলিন্ডার সন্তুষ্ট করে কাজটা করছি। তো আপনি আমার থেকে জি। নিছেন, আমার দলিলটা দিয়ে তো আপনার নামে হয়ে যাওয়ার কথা, তাই না? তো জি। 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 মোটামুটি 50% সারা দেশে হয়, বাকি 50%-এ আপনাকে ওই জিনিসটা চায় আর কি, মানে আপনার অঞ্চলের সর্বশেষ রেকর্ড থেকে মালিকানার ধারাবাহিকতাটা একটু চায় আর কি। ও, আর আরেকটা ছোট প্রশ্ন, সেটা হলো যে ভাই, আপনি ওই যে দলিলের ক্ষেত্রে বলছেন হেবা দলিল যেটা, তো হেবা দলিলের বিষয়টা হচ্ছে কি, যে এখনো কি সেই 100 টাকা দিয়ে কি রেজিস্ট্রেশন করা যায়, যদি আমার ভাইকে আমি যদি জমি দিতে চাই, বা এই ক্ষেত্রে? নর্মালি হয় কি, যে যাক একটা ওয়েবসাইটও দেখায় দেয় আপনাদেরকে, তাহলে আরো ভালো হবে। সেটা হচ্ছে 100 টাকা, শুনেন, একটা দলিল রেজিস্ট্রেশন করতে বিভিন্ন প্রকার খরচ হয়, বিভিন্ন খাতে দিতে হয়। জি। ধরেন জি। জি। যে ওইখানে রেজিস্ট্রেশন খাতে শুধু 100 টাকা, কথা বুঝছেন কিনা, মানে জি। রেজিস্ট্রেশন খাতে 100 টাকা, ওইটার স্টাম্প শুল্ক আবার 1000 টাকা, বুঝছেন কিনা। আবার জি। তারপরে ওই যে ছোটখাটো ই ফি, এন ফি, এনএন ফি, কোর্ট ফি, ওগুলো তো আছেই। ওই 100 টাকার জি। কথা যেটা বলা হয়েছে, ওইটা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন খাতে নর্মালি 1% দিতে হয়। ওই এক আচ্ছা। পার্সেন্টের জায়গায় বলতেছে পার্সেন্ট টার্সেন্ট না, যদি হাবা দলিল হয় তাহলে শুধু 100 টাকা। ওই জন্য আমরা বলি যে 100 টাকা আর কি। এই ওয়েবসাইটে যাবেন আপনি,
এখানে আপনি বাছাই করবেন কোন প্রকারের দলিল। এই যে হ্যাবার ঘোষণা করলাম আমরা, এখানে দেখেন জি আর কিছুই দেওয়া নাই, জাস্ট দলিলের পাতা নাম্বার। নর্মালি একজন দাতা গ্রহীতা হইলে 10 পাতার হয়, যদি দাতা গ্রহীতা একাধিক জি। হয় 15, 20, 30 পাতাও হইতে পারে, ওইটা কোনো ব্যাপার আচ্ছা। না। এখানে দেখেন যে এই যে রেজিস্ট্রেশন ফি এর কথা বলি আমরা, মাত্র 100 টাকা। জি আর সাথে জি অন্য কি থাকে, স্টাম্প শুল্কটা থাকে 1000 টাকা। জি। তারপরে স্থানীয় কর প্রযোজ্য হয় না, উৎসব কর এগুলো লাগে না, ভ্যাট লাগে না। তারপরে ওই 300 টাকার স্টাম্পে হলফনামা দিতে হয়, মানে যিনি জমি বিক্রি আচ্ছা। করতেছেন ওই দলিলের সাথে হলফনামা থাকে। আর বাকি এই যে খরচগুলো, এগুলা প্রতি দলিলে আছে। এইটা আপনি যে কোনো প্রকার দলিল করেন, ওই দলিল প্রতি পাতা 24 টাকা করে সরকার নিবে বালাম বই কেনার টাকা পয়সা খরচাপাতির জন্য। জি এভারেজে যদি 10 পাতার হয় 240 টাকা আসবে। আর যারা লিখবে ওই যে ভূমি এসিল্যান্ড সাব রেজিস্ট্রেশন অফিসে যেই নকল নবিশ যাদেরকে আমরা বলি, তাদের জন্য প্রতি জি। পাতা 36 টাকা করে 360 টাকা। আর ওই যে আচ্ছা। হলফনামা যেটা আমরা নিলাম 300 টাকার স্টাম্পে, যে জি। জমির আমির মালিক, অন্য কেউ মালিক না, ওইটার রেজিস্ট্রেশন ফি আবার 100 টাকা। আর ওই যে আমরা এই সিল্যান্ড অফিসে একটা এলটি নোটিশ পাঠাবো, ওইটার উপর 10 টাকার একটা কোড ফি লাগায় দিতে হয়। টোটাল খরচ হচ্ছে 2110 টাকা। এটা সারা বাংলাদেশে শত কোটি টাকার সম্পত্তি হইলেও এটা হচ্ছে লিগ্যাল খরচ। এর বাইরে সরকার কোনো টাকা পায় না। বাকিটা এখন দলিল লক্ষ্য করার জন্য 2000 নিতে পারে, 10,000ও নিতে পারে। আবার দেখবেন যে আহ, সেখানে সমিতি চাঁদা নেয়, সেখানে সাব রেজিস্ট্রার এই, নেয়, ঠিক আছে কিনা, এটা জি হইলো জি জি। কথা। এইটা হয়েছে কি যে আমাদের এই এখানে আপনার আহ, মানে যদি মোহরিরা এমন করে যারা দলিল লেখক, জি তারা হচ্ছে কি যে একটা হেবা দলিল আমি করতে পারবো, আমার যোগ্যতা আছে বা আমার সেই সম্পর্ক আছে, আপনি যে 15 সম্পর্কটা বলেছেন, 15টা সম্পর্কের মধ্যে জি করা যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এমন হয় যে ওরা এই বিষয়টার দিকে যাবে না, না যাই ওদের প্রফিটের জন্য ওরা বলবে যে এটা দান দলিল করে দেন না। দান দলিলের তো একটা মূল্য থাকে, মূল্যে তো আবার ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে, দিয়ে না, দেখা আবার যাচ্ছে যে এটা ওই এটার তখন। মধ্যে কিছু একটু পার্থক্য আছে। এখন যেমন ধরেন যে আপনি যদি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, তখন ওই হ্যাবাটাকেই আমরা দানের ঘোষণা হিসাবে লিখবো আর কি। এটা একটু পার্থক্য আর কি, বুঝছেন কিনা। হ্যাবা শুধু তার মানে মুসলিম, মানে যদি আপনি মুসলিম হন তখন হ্যাবা শব্দ ব্যবহার করব। কিন্তু আপনি ধরেন যে হিন্দু, আপনি আপনার স্ত্রীকে জমি দিতে চাচ্ছেন, আপনার বাবাকে দিতে চাচ্ছেন, তখনও আপনি 100 টাকাই পারবেন। ওই হ্যাবা নামের পরিবর্তে তখন আমরা দিব যে দানের ঘোষণা, এটা আর কি। আহ যে কিন্তু এখন বিষয় যেটা, ভাই বা বোনকে দিলে এই হেবা দলিল করা যায়, কোনো সমস্যা নাই, এবং এই ধরনের খরচ দিয়ে করা যাবে আর কি, জি, ভাই বোনের সাথে। ওই 15টা সম্পর্কের মধ্যে, জি। জি 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 ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, এটাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হ্যালো, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একজন করে বলেন, যে আউয়াল ভাই বলেন। হ্যাঁ ভাই, নামজারির ক্ষেত্রে মানে আরএস এর উপরে যাওয়ার এখতিয়ার কি এসিলেন এবং নায়েব সাহেবের আছে? আসল কথা ওইটা না, নর্মালি যেটা বললাম না, আমরা তো আজকে বলে দিলাম, এই সিলিন্ডার দায়িত্ব ছিল শুধুমাত্র আপনি যার কাছ থেকে নিছেন তার দলিলটা দেখেই করে দেওয়া, ঠিক না নাই? এখন ওই তো মায়ের চাইতে মাসির দরদ বেশি, বুঝছেন কিনা। এখন হ্যাঁ হ্যাঁ। এটার উপরে কে কথা বলবে, বলবে যে আগের মালিকানা ঠিক নাই। তো আগের মালিকানা ঠিক নাই, তো তো আপনি আগের নামে কেন নামজারি করছেন, তার নামে কেন খাজনা দিচ্ছেন, এই প্রশ্ন করলে উনি তেলে বেগুনে জ্বলবে। কথাটা বুঝেন। আমি নামজারি করতে বলতে বলতেছে যে আগের সমস্যা, তো আগের সমস্যা হইলে আমি যার কাছ থেকে কিনছি তার নামে আপনি কেন খাজনা নিলেন, তাই না? তার নামে কেন জি খতিয়ান সৃষ্টি করলেন? মানে তার ওইদিকে জি তো যাওয়ার দরকার নাই। তো ওইটা যদি আপনি এখন আপনি তো আর বলতে পারবেন না, সাধারণ মানুষ গেলে তো আর আপনারে পাত্তা দিবে না, বুঝছেন কিনা। যদি এরকম জি। আটকায়, যে কোনো আইনজীবী সহায়তা নিবেন, তখন ঠিকই করে দিবে, বুঝছেন কিনা, এটা আর কি। বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হলো, খ তফসিলের সম্পত্তি সিএস এ যে হিন্দুগণ নামে, এস হইলো মুসলমানদের নামে, কিন্তু আরএস যে এস ওলা এস জগত জায়গা তো লইছে আরএস মুসলমানের নামে। এটা কি খ তফসিলের সম্পত্তি খারিজ করতে কোনো বাধা আছে? না, ওইটা আসলে কার নামে ওইটা থাকলে বলা কথা না। শুধু যে হিন্দুর জমি যে কতক সিলে থাকবে এমন কথা না। ওই গেজেটে যদি নাম থাকে, অনেক মুসলমানের জমিও গেজেটে আছে, বুঝছেন কিনা। প্রতিটা মৌজা ভিত্তিক অর্পিত সম্পত্তির খতফসিলের তফসিল আছে, বুঝছেন কিনা। যদি ওই তফসিলভুক্ত সম্পত্তি হয়, 2013 সাল থেকে এখন পর্যন্ত নিয়ম হচ্ছে, খতফসিলে যদি ধরেন যে আপনি নামজারি করতে দিছেন, এখন তারা বলল যে এটা খতফসিল, তো সরকার পরবর্তীতে বলছে যে খতফসিলটা আমি এমন ভাবে বাতিল করলাম যাতে কোনোদিন এই জমি খতফসিলে আসে নাই, মানে স্বাভাবিক জমি ছিল আর কি। তবে তফসিলটা আপনার দরকার দেখানোর জন্য যে এটা খতফসিল ছিল, সরকার বাতিল করছে,
আপনি মালিকানার দলিল পত্র দেখায় আপনার নিজ নামে নামজারি করতে পারবেন। এখন এইখানে সমস্যা যেটা হয়, এসিল্যান্ডের কাছে আবেদন করলে উনি বলেন যে ডিসি সাহেব থেকে অনুমতি নিতে হবে, টাকা পয়সা দেন তাইলে করব, বুঝছেন না? নাই 50,000, 60,000, 1 লাখ টাকার লেনদেন হয়, এটা হচ্ছে সমস্যা। না, এই আর কি। এরকমই টাকার প্রস্তাব এরকমই না, 1,90,000, 1,20,000 এরকমই না। না, এটা কারণও আরেকটা আছে, প্রস্তাব। শোনেন, এটার আমাদেরও দোষ আছে, কারণ সরকার সে 13 সালে বলছে বাতিল করছে, কথাটা বুঝেন। আজকে 25 সাল, হুম। তা আপনি আজ পর্যন্ত যান নাই, তো সরকার করবেটা কি? সর্বশেষ সরকার তো বলছে খতম সিল যারা এখনো কি করে না, আবেদন করে নাই, ওগুলাকে খাস করার জন্য আদেশ দিয়েছে, বুঝছেন কিনা? তা আপনার জন্য তো জি, আর সারা জীবন বসে থাকবে না। আপনি আপনার জমি আপনি নিজ নামে করে নেন যত দ্রুত পারেন, এই আর কি। ঠিক আছে ভাই, এই দিন। ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া, নামজারি খতিয়ান হোক বা এমনি মূল খতিয়ান, যে খতিয়ানের হিস্সাটা আছে ওটা আনা গন্ডা করা কান্তি তিলেটা না। আর একটা যেটা আমরা অংশের কলম একটা হিস্সা আছে, মনে করেন আমার আমার চাচা আর এই আমার বাবা নাই, আমার জি, ফ্যামিলির। এখন 1,000 যেটা আমরা হিস্সা মিলাই, জি। আমার চাচা পাবে 500 আর আমরা সবাই মিলে পাবো 500, ওই হিস্সাটা আমরা কিভাবে মিলাবো? না, না, নরমালি কথাটা হচ্ছে আপনি ওই যে শতাংশ হিসাবে যেটা 1984 পরে যেই সমস্ত আমাদের নামজারি খতিয়ানগুলা পাচ্ছেন, নরমালি হয় কি যে দেখেন 2 নাম্বার যে কলাম থাকে প্রতিটা খতিয়ানের, আমাদের সিএস এবং এসএ তে ওখানে আনাগোন্ডা করা কান্তিতে দেওয়া আছে, বুঝছেন কিনা? আর জি 1984 সালের পর থেকে পরবর্তীতে এগুলা শতকরা হিসাবে কোথাও ধরেন যে 100 ব্যবহার করছে, কোথাও 1 ব্যবহার করছে। আর বর্তমানে তো আমাদের 1,000 ব্যবহার করে, কোথাও কোথাও প্রায় 10 লক্ষ ব্যবহার করে, যেহেতু জমি ক্ষুদ্রাংশে আসতেছে। এখন আমি ধরেই নিলাম যে ধরেন যে জি আপনার ওই খতিয়ানে আপনার দাদার সম্পত্তি, কথার কথা, এক আপনার হাজার দাদার সম্পত্তি আপনার বাবা আর আপনার চাচা মালিক নর্মালি হওয়ার কথা, হয়তো আপনার বাবা মারা গেছে, এখন আপনার চাচা বি মালিক হ্যাঁ আর আপনারা 3 ভাই মালিক, 1, 2, 3, ধরলাম যে এইজন মালিক। এখন এইটার মধ্যে তিন। খতিয়ানের অংশটা কিভাবে আসবে, ওই জিনিসটাই তো আপনি বুঝতে চাচ্ছেন। এখন জি ধরেন জি যে আমরা যদি এখানে 1,000 যদি ব্যবহার করি, কথার কথা, যদি আপনাকে দেখতে হবে যে ওই এক এক অঞ্চলে এক একটা ব্যবহার করে, কোথাও 1,000 ব্যবহার করে, আবার কোথাও এক জি। দিয়ে একের পরে 3টা শূন্য ব্যবহার করে। তো আমরা ধরে আমাদের চট্টগ্রামে 1,000। যে ধরলাম 1,000 ব্যবহার করলে তাইলে এই যে আপনার চাচার বরাবর এখানে 500 লেখা থাকবে, বুঝছেন কিনা? টোটাল জি 500। আর জি ধরলাম যে ওই খতিয়ানে আপনাদের জমি 100 শতক জমি, তাইলে জি। এই উনার 500 মানে হচ্ছে যে টোটাল সম্পত্তির উনি অর্ধেক মালিক, মানে অর্ধেক। 50 শতক উনি পাবেন। এখন জি এই বাকি 50 শতক আপনাদের 3 জনের মধ্যে আমাদের ভাগ করতে হবে। এখন জি। নর্মালি আপনি এখন এইটা যদি ভাগ করতে চান, এইটার যে ভাইয়া, এখানে কিন্তু আমাদের এখানে আমার আম্মাও থাকবে, মানে আমরা 3 ভাইয়ের মধ্যে আমার আম্মা জি, থাকবে, জি, আমার ওইটা বোন। ওই যে যেটা বললাম, এখন ওই ফারায়াসটা ওইভাবে করতে হবে। এটা সম্ভবত আমাদের আর একটা ক্লাস আছে রিলেটেড, কিভাবে অংশ বের করব, কিভাবে জি জি আপনি এগুলা করবেন। এটার মধ্যে এখন ধরেন যে আপনি 50 শতক তো চলে গেল, এখন বাকির জি। মধ্যে জাস্ট যদি খালি আগে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন যদি আপনারা 2 ভাই হইতেন, কথার কথা আপনারা 2 ভাই আছেন, তাইলে আপনার হ্যাঁ। এখানে 250 হইতো, আপনার ভাইয়ের এখানে 250 হইতো। জি এখন এখানে যদি ধরলাম যে আপনারা, এখন আপনার মাও যেহেতু আছে, এখন আপনার মা কতটুকু পাবে ওইটা জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, করে এখানে অংশ বসানো সম্ভব, মানে অত জটিল কিন্তু কিছু না, বুঝছেন কিনা? জি তবে এখানে 500-র পরিবর্তে সামনে ওই যে পয়েন্ট দিয়ে হিসাব করলে আপনার বের করতে সুবিধা, যেমন ধরেন যে পয়েন্ট 500 থাকলে আপনি 500-র সাথে এই যে মোট জমি গুণন দিলে 50 শতক পেয়ে যাবেন, মানে সামনে যদি পয়েন্ট দিয়ে জি। ব্যবহার করেন তাইলে ভালো। এটা হচ্ছে মূল জিনিস ভাই আমরা। ওটা বুঝছি আমি, জি, কিন্তু এ, আমি ওটা বুঝতে চাচ্ছি যে আমার আম্মার আমার আম্মা কত পাবে, বা আমার ভাইয়ের কত পাবে, আমার বোনে কত পাবে, ওটা আমি বের করবো কিভাবে, বসাবো কিভাবে? যে ওইটা ক্যালকুলেশনটা দেখে আমি পরে করে দিব আপনাকে, ওইরকমই, এত আর জটিল কিছু না। ধরলাম যে টোটালটার মধ্যে, এখন টোটালটা ধরেন আপনিই নিয়ে নেন, টোটাল ধরেন যে আপনি 1,000 আপনারই, কথার কথা, কথাটা আপনারই। হ্যাঁ। এখন এটার মধ্যে আগে ফারায়েজ মোতাবেক আপনি আপনারা ধরেন যে আপনি 1 ভাই, আপনার 1 বোন আর আপনার মা আছে, তো এখন আগে এইটাকে আগে টোটাল সম্পত্তি কতটুকু ওইটা আনুপাতিক হারে নেওয়ার, আমরা পরবর্তী ক্লাসে অথবা গ্রুপে একটা আপনার পিডিএফ দিয়ে দিব। ওইটা সহজ, অতটা জটিল কিছু না, ওইটা আপনি করতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন কিনা? আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাইয়া হচ্ছে, আমরা যে দলিল লেখক সমিতির যে একটা লাইসেন্স জি। চট্টগ্রামে বা অন্যান্য জায়গায়, এখন কি ওই লাইসেন্সটা কি চালু আছে বা না নেওয়ার কোনো ভাই, সিস্টেম সেটা আছে? অনেক দুর্নীতি হওয়ার কারণে সে
2017 সাল থেকে বন্ধ আছে, বুঝছেন কিনা। এখন কোনো লাইসেন্স দিচ্ছে না, তবে আমি মনে করি লাইসেন্সের তো দরকার নাই। তো আপনি যে কোনো দলিল লেখকের অধীনে কাজ করেন, সবকিছু করেন, শুধু দলিলটা সাবমিট করার আগে যে কোনো দলিল লেখক যার লাইসেন্স আছে ওর নাম্বারটা ব্যবহার করবেন, ওরে 500-1000 টাকা দিয়ে দিলেন, ঝামেলা শেষ। কি করবেন আপনি লাইসেন্স দিয়ে, বুঝছেন কিনা। আপনার তো জি সমস্যা নাই, এরকম হাজারো কাজ করতেছে। ভাইয়া, এখন যে আমাদের জি 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 বলেন। না, আমিও করি এরকম। এখন আমাদের চট্টগ্রামে এলএসটি মামলার 9 তারিখ পর্যন্ত সময়সীমা শেষ, জি যেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা হয় আর কি, সংশোধনী জি মামলা। জি এখন আমাদের এখানে নদী বাগান বা এলাকা হিসেবে আমাদের এখানে খতিয়ান হয়েছে 3টা। জি আরএস, বিএস প্লাস হচ্ছে ওই দিয়ারা একটা খতিয়ান হয়েছে, দিয়ারা জি দিয়ারা সেটেলমেন্ট, যেটা 17-তে আমাদের এখানে ফাইনাল হয়েছে। এখন বিএসও খতিয়ানে ভুল আসছে, দিয়ারা তো ভুল আসছে। এখন আমরা সংশোধন করার সময় এলএসটি দেখি তিনটা খতিয়ান সংশোধনে দিতে হবে। না না, একই কথা হয়েছে যে ভাই শুনেন, একই জমি তো দুইটা রেকর্ড হওয়ার কথা না, কথা বুঝছেন কিনা। আমি একটা কথা বলি শুনেন, মানে একই জমির দুইটা রেকর্ড হওয়ার কথা না, মানে যেটা দিয়ারা হবে ওইটা দিয়ারাই হবে। ধরেন যে আপনার বিএস রেকর্ড ছিল, কথার কথা, আপনার বিএস রেকর্ড ছিল, ওই জমিটা জি পরবর্তীতে নদীতে ভাঙে গেছে, তারপরে দিয়ারা হবে। মানে একই সাথে ধরেন যে আপনার বিএসও হইছে, দিয়ারাও জি হইছে, এরকম তো হওয়ার কথা না নর্মালি। তারপরেও মূল কথাটা হচ্ছে যে জি আপনার, জি কারণ হচ্ছে দেখেন, দুইটা খতিয়ান অধীনে তো আপনি দুইবার খাজনা দিবেন না, খাজনা আপনি একবারে দিবেন। না না তার মানে আপনার হয় জি আগে বিএস হয়ে গেছে, অথবা আগে দিয়ারা হইছে পরবর্তীতে বিএস হইছে, ওইটা একটু খোঁজ নেন। এখন দুইটাতেই যদি আপনার ভুল আমাদের থাকে, এখানে দিয়ারাটা লাস্ট সর্বশেষ। তাহলে আপনি ওই দিয়ারাটাতেই আপনি ওইটার বিরুদ্ধে এখন মামলা করেন। দিয়ারাটা জি, দিয়ারাটাতেই মামলা করেন। এখন দিয়ার আমাদের মূল বিএস যে দাগটা ছিল প্লট, কিন্তু জি, দিয়ারাতে কিন্তু 3টে দাগ হয়ে গেছে। ওটা কি সম্ভব, মানে 3-4টা দাগ হওয়া? দিয়ারাতে তো হবেই ভাই, দিয়ারা নদী ভাঙন কবলিত, ওইখানে আগের দাগের সাথে মিল থাকবেই না, কথা বুঝছেন কিনা, ওইটাতে আপনার টেনশন নাই। কারণ এটা তো আর স্বাভাবিক, দিয়ারা জরিপ তো স্বাভাবিক জরিপ না, কথা জি বুঝছেন কিনা। কারণ ধরেন যে আপনার যে জায়গায় ছিল নদীটা ভাঙছে বলেই তো নতুন জায়গায় যায় আপনি জমি হইছে, কথা বুঝছেন কিনা। তো জি আগের দাগের সাথে তো মিল থাকবে না। ওখানে মূল জিনিস থাকবে আপনার মালিকানার দলিল পত্র, যে আর দলিল। মালিকানার দলিল পত্রটাই হচ্ছে আপনার মূল জিনিস। না, আমি ওই জিনিসটা বুঝতে চাচ্ছি, আমাদের বিএস প্লট হচ্ছে একটা, কিন্তু জি, দিয়ারাতে প্লট হয়ে গেছে 4টা। হবে, ওটাতে ওইটা কোনো কোনো সমস্যা? ব্যাপার না, 4টা না 10টাও হইতে পারে। যেমন আমরা প্রথম ক্লাসে, তৃতীয় ক্লাসে দেখাইলাম না, পুরাতন একটা দাগ 10টা ভাগেও বিভক্ত হইতে পারে, ওইটা তো কোনো ব্যাপার না আপনার। সর্বশেষ ভাই, এখন আমাদের যে খতিয়ানগুলো সিলেট অফিসে সংশোধন যোগ্য। এখন মূল কথা হচ্ছে অংশ এই কি কি জিনিস আমরা সংশোধন করতে পারবো, এটা একটা পিডিএফ দিলে আমাদের ভালো হবে আর কি। এটা গত ক্লাসে পিডিএফটা দেওয়া আছে না, আপনি তাহলে লক্ষ্য করেন না, মনে হয় ক্লাসে ছিলেন না। আচ্ছা, আমি আবার ফরওয়ার্ড করে দিব, ওইখানে লিখাই আছে। জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনি জমি বাড়াইতেও পারবেন না, জমি কমাইতেও পারবেন না, এর বাইরে যত প্রকার ভুল ভ্রান্তি আছে সব ঠিক করতে পারবেন এই সিলেন্ট অফিসে। তবে জমি বাড়বে না, যেমন আপনার 10 শতক 12 শতক হবে না, 10 শতক 9 শতক হবে না, বুঝছেন কিনা। এর মানে বাইরে, জমি বাড়ার কমা ছাড়া সবকিছু করা হ্যাঁ, যাবে যত নানা প্রকার ভুল। গাণিতিক, করণিক, অ্যাক্সিডেন্টাল, বোনাফাইড মিস্টেক সব ঠিক হবে, কিন্তু জমি বাড়বেও না, জমি কমবেও না, এইটা মনে রাখেন আর কি। এটা করতে হলে আরগুলো মামলা করতে হবে। আরগুলো সব সিলেট অফিসে হবে। জি, ওই পরিপত্রের মধ্যে লেখাই আছে সব। জি দয়া জি, রয় ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই। উম, ভাই, ওই ছোটা দাগ বিষয়টা কি ভাই, বললেন তো একটু। আমি ছোটা দাগ ব্যাপারটা আমি কোনোভাবে বুঝতে পারতেছি না। বাটা দাগটা বুঝেন আগে, সেটা বলেন, বাটা দাগ বুঝেন। না, এটা আমি এখন বুঝি না। এইটা, যাক যাই হোক, তারপরেও ছোট একটা আমাদের ফেসবুকে ভিডিও ছিল অনেক। আচ্ছা যাই হোক, তারপরেও যদি সংক্ষেপে আমরা বলি, ধরেন যে এইটা একটা আমাদের নকশা তৈরি করা হয়েছে। তো নকশার ক্ষেত্রে আমরা কি জানি, যে শুরু থেকে শেষ পর্যন্ত দাগ নাম্বার দিয়ে দেয়, তাই তো। এতটুকু তো হ্যাঁ, আপনি হ্যাঁ। জানেন, এরকম দাগ নাম্বার দেওয়া হয়েছে। এখন মাঠ পর্যায়ে আপনারা বুঝরত করে খতিয়ান দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখন যেটা হইলো, ধরেন যে এইটা 1 নাম্বার দাগ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এইভাবে আপনার অঞ্চলে ধরলাম যে 5 নাম্বার দাগ পর্যন্ত একটা মৌজা ম্যাপ হইল। এখন আমরা প্রথমে আগে বুঝি যে বাটা দাগ, তারপরে আসবো ছুট দাগ। এখন ধরেন যে এই 1 নাম্বার দাগে ধরেন 100 শতক জমি আছে। এখন আপনি আর আপনার ভাই দুইজনে বাটোয়ারা দলিল করছেন পৃথক, আপনি চাচ্ছেন আপনার অংশের পৃথক দাগ হবে, আর আপনার ভাইয়ের অংশের পৃথক দাগ হবে, এক দাগে আপনারা থাকবেন না, বুঝছেন কিনা।
এখন দাগ নম্বরটা আচ্ছা। অলরেডি পড়ে গেছে, মাঠ পর্যায়ে তো কাজ শেষ। এখন তারপরেও আপনি যখন ওই 30 ধারা আপত্তি করে বদর করাবেন, তখন ওই বদর আমিন আসে আপনার নকশাটা এইভাবে কেটে দিবে, মানে আপনার ভাইয়ের অংশ তার একটা পৃথক দাগ দিল 1 নাম্বার। এখন এই অংশটার আমরা দাগ নাম্বার কত দিব? 2 তো অলরেডি পড়ে গেছে, 3ও তো চলে, এখানে তো আর নাই, 2 তো আমরা দিতে পারবো না। তখন এই রকম ক্ষেত্রে মৌজার মধ্যে দাগ নাম্বার একটা বিশেষ নিয়ম হচ্ছে যে দেখি ওই মৌজায় সর্বশেষ দাগ নাম্বার কত, এটা হচ্ছে 5। তাইলে আমরা এই এর পরবর্তী কত হবে? 6। এখন 6। মূল যে দাগ থেকে জমিটা পৃথক হইলো, মূল 1 নাম্বার দাগ থেকে পৃথক হইছে, তাহলে এই হ্যাঁ, দাগটা হ্যাঁ। দাগ নাম্বার পড়বে তখন 1/6। এটারে বলি যে আমরা বাটা দাগ, বুঝছেন কিনা? এখন আসি যে আচ্ছা। আমরা ছুট দাগ কাকে বলে। এখন ধরেন যে এই 2 দাগে আপনার জমি, আর 3 দাগে ধরলাম যে আপনার ভাইয়ের জমি, 2 দাগ আপনার নামে রেকর্ড হয়েছে, 3 নাম্বার দাগ আপনার ভাইয়ের নামে। ওই জরিপকালীন সময় ধরলাম যে আপনার ভাই আপনার কাছে জমিটা বিক্রি করে দিছে, তার নামে আর নাই। এখন আপনি যেহেতু জানতেছেন জরিপ চলতেছে, আপনি চাচ্ছেন এই পৃথক 2টা দাগ একই যেহেতু মালিক একসাথে করে দেখ। তা আপনি যখন আবেদন করবেন তারা আইসা আপনার এই দাগটা সরায় দিবে, মানে 2 নাম্বার আর 3 নাম্বার দাগ তখন একসাথে হয়ে গেল। একত্র করে দেবে। এখন একত্র করাতে দাগ নাম্বারটা একটা থাকবে, থাকবে আগের দাগটা, 2 নাম্বার দাগ থাকবে, এখন 3 নাম্বার কোথায় যাবে? তখন ওই যে মৌজার শেষে মৌজা ফিরিস্তির মধ্যে লেখা হয় যে 3 নাম্বার দাগ হচ্ছে ছুট দাগ, মানে মৌজাতে 3 নাম্বার দাগের বাস্তব কোনো অস্তিত্ব নাই, এটা বাদ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কথা আর কি। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, রাহুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি ভাই। ভাই, একটা প্রশ্ন ছিল যে নামজারি খতিয়ান দেখে আমি কিভাবে বুঝতে পারবো এটা কোন রেকর্ডের খতিয়ান? এটা কোনো নিয়ম আছে কি বা জানা মতো? নর্মালি যেটা আমরা বললাম, ধরেন যদি পুরাতন যদি আপনি দেখেন ওই সিএস 2 পাতার নামজারিও 2 পাতারই পাবেন, তো নর্মালি ওই পুরাতন আমরা তো আর খুঁজি না, বুঝছেন কিনা? মানে যেই রেকর্ড যেই রকম তার নামজারি রেকর্ডটা খতিয়ানও একই রকম, কথা বুঝছেন কিনা? মানে ধরেন যে আপনি যদি সিএস এর একটা নামজারি খতিয়ান চিনতে চান, সিএস রেকর্ড যেভাবে চিনবেন নামজারি ওইভাবে চিনবেন, তবে শুধু ওই যে কেস নাম্বারটা থাকবে, আপনি ধরতে পারলেন এটা নামজারি। এখন কোন রেকর্ডের নামজারি, ওইটার জন্য ওই নাম্বারগুলা থাকবে। সিএস রেকর্ডের জন্য যেমন 105 ছিল, 106 ছিল, ওই জিনিসগুলা থাকবে। এখনকার আজকের যেমন ধরেন যে আমরা নামজারি কেস নাম্বার দেখতেছি, আজকে যে আমরা ধারা নাম্বার পড়লাম 116, 117, 143, 3টা পড়লাম না? এই আজকের গুলার মধ্যেও দেখবেন যে অনেক অঞ্চলে যে 116, 117, 143 লেখা থাকে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এটা রানিং বর্তমানে আরএস বা বিআরএস এর নামজারি। তার মানে মূল খতিয়ান যেভাবে চিনবেন নামজারিটা ওইটাই, ওই একই ফরম্যাটে থাকে। মানে এটা কি কাগজের ক্ষেত্রে, যেমন আমি ধরুন এই 2025 সালে আমি একটা নামজারি কাগজ দেখলাম, তো জি। আমি এখন কি এটা অনুমান করতে পারি এটা কি আর এস বা এস এর নামজারি, না না, এই ধরনের কি নর্মালি অনুমান আরেকটা করতে কাহিনী পারি? বুঝেন, এটা তো একটা কমন সেন্স। যদি আপনি দেখেন যে নামজারিটাই করা হয়েছে 2025 সালে, তাইলে এটা তো স্বাভাবিকভাবেই এখনকার জরিপের নামজারি হবে, বিএস এর নামজারি হবে। এখন তো আর সিএস খতিয়ান থেকে নামজারি হবে না। যেমন আজকের কথা আমরা বললাম না যে সিএস নামজারিগুলা 1963 সালে এস এ রেকর্ড হওয়ার সাথে সাথে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে আর সিএস থেকে নামজারি হয় না। আবার যে অঞ্চলে বর্তমানে বিএস বা আরএস গুলা গেজেট হইছে, এস এ নামজারি অটোমেটিক মানে নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন আর এস এ খতিয়ান থেকে নামজারি হবে না, যা হওয়ার আগেই হয়ে গেছে। এখন 25 সালে বা আজকে যদি একটা নামজারি হয়, স্বাভাবিকভাবেই এটা বিএস এর নামজারি, বা কোনো অঞ্চলে ওইটাকে আমরা আরএস এর নামজারি বলবো আর কি। এটাই। আচ্ছা, তাহলে নামজারি থেকে নামজারি সেটা কি বোঝার উপায় আছে? যে ওই তো আগত খতিয়ানটা আপনার থাকবে, ওই- আপনি নামজারি ওইটা থেকে ফলো করে নামজারি আগাবো। আগত খতিয়ান থাকবে, আর যদি রেকর্ডিওতে হয় ওইখানে একটা খতিয়ান আমরা দেখাইছি না, আপনি 2 নম্বর ক্লাসটা দেখেন, যে হুম। বিএস মানে বিএস রেকর্ড এত থেকে আসছে, তার মানে এটা মূল অরিজিনাল নামজারি রেকর্ডিও থেকে আসছে আর কি। ওটা দেখে আপনি মানে বুঝতে তাহলে পারবেন। রেফারেন্সে চলে যাব। হ্যাঁ, ওই যে মন্তব্য কলাম দেখলে বুঝতে পারবেন, মন্তব্য কলামে লেখা থাকবে যে ঢাকার সিটি জরিপ এত থেকে আসছে, তার মানে এটা মূল সিটি জরিপ থেকে প্রথমবার নামজারি। এরপরের গুলাতে আর সিটি জরিপের কথা লেখা থাকবে না, লেখা থাকবে যে আগত এত খতিয়ান, মানে ওই এত নাম্বার নামজারি থেকে আসছে, এরকম আর কি। আচ্ছা, আর আরেকটা হলো যে যদি কোনো নতুন করে জরিপ সৃষ্টি হয়, সাপোজ বিডিএস যদি শুরু হয়, জি। জি। তাহলে সেই ক্ষেত্রে যেমন আমাদের যেমন এলাকায় সাপোজ ধরে নিলাম আমরা কোনো আইল কোনো ঠিক নাই,
তাহলে কি জি। আমাদের কোনো আইল সীমানা পিলার এই ধরনের কোনো কি তারা বসিয়ে দিবে, সেখান থেকে না, জমি জমা তারা তো দিবে পাল্টা? না। নর্মালি আপনি যতটুকু আপনার দেখাবেন ততটুকুই তারা করবে। পরবর্তীতে ওই এই পন্থাগুলাই আসবে পরে, যখন ওই হিসাবে আপনার জমি কম আসবে। ধরেন যে আপনার আরেকটা বাঁকা ছিল, তো 2 শতক জমি আরেকজনের তার নামে রেকর্ডে চলে যাবে। তো পরে যখন খতিয়ান পাবেন তখন আপনারই আবার আবেদন করতে হবে যে আপনার 2 শতক কম আছে, পার্শ্ববর্তী দাগ থেকে আপনাকে রেকর্ড করাইতে হবে। তো এই জন্য আপনি ভেজাল না চাইলে নিজের জমিগুলা নিজে মাপে আইলগুলা ক্লিয়ার রাখাটাই ভালো, বুঝছেন কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল দলিল নিবন্ধনের সময় যে দলিল যে মূল্যটা দিই, ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে একটা জমির দাম হচ্ছে শতাংশ হচ্ছে 10,000 টাকা করে, জি, 5 শতক জমির দাম হচ্ছে 50 লাখ টাকা। জি। তাহলে দলিলে সেটা কিভাবে উল্লেখ করে? এটা কি 50 লাখে উল্লেখ করে নাকি আপনার ওই 10 লাখ করে উল্লেখ করে শতাংশ না, অনুসারে? আসলে দেখেন, একটা সরকার নিয়ম করছে কি, প্রতিটা মৌজার জমিগুলার একটা সর্বনিম্ন সরকারি একটা দাম দেওয়া আছে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে। যেমন ধরেন যে আপনার অঞ্চলে একটা কৃষি জমি আপনার মৌজায় দাম দেওয়া আছে সর্বনিম্ন 1 লাখ টাকা। এখন ওই 1 লাখ টাকা জমি যদি আপনি 5 লাখ টাকায় ক্রয় করেন, আপনি চাইলে 1 লাখ টাকা উল্লেখ করতে পারবেন, চাইলে আপনার 5 লাখ টাকাও আপনি দিতে পারবেন। কিন্তু ধরেন আপনি 50,000 টাকা দিয়ে ওই জমিটা কিনছেন, 50,000 টাকা উল্লেখ করতে পারবেন না। সর্বনিম্ন ওই 1 লাখ টাকা সরকারি রেট যেটা, সেটা বসাইতে হবে। মানে আপনি কমে কিনেন তা দেখার বিষয় না, কিন্তু সরকারি রেট যেটা আছে ওইটা সর্বনিম্ন বসাইতে হবে। আর 5 লাখে কিনলে আপনি চাইলে 5 লাখ বসান, অথবা আপনি ওই 1 লাখ সরকারি রেটে বসান। এটা আর কি। মানে শুধু ওই শতাংশের রেটটা বসাবো, মোট টাকা বসাবো না? না, না, মোট টাকার যা আপনি বসাবেন, নর্মালি ধরেন যে আপনি 1 শতক 1 লাখ টাকা করে, 5 শতকে 5 লাখ টাকা দিয়ে কিনতেছেন, কথার কথা। আর আপনার ওই জমিটা এই সরকারি রেকর্ডে প্রতি শতক 50 করে আছে, তাহলে 5 শতকের দাম 2.5 লাখ টাকা, বুঝছেন কিনা? মানে সরকারি আইন অনুযায়ী ওই জমিটা সর্বনিম্ন 2.5 লক্ষ টাকা বিক্রি হবে, বুঝছেন? এখন আপনি যদি বলেন যে আমি এটা 1 লাখ টাকা দিয়ে কিনতেছি, কথার কথা, 5 শতক আপনি 1 লাখ টাকা দিয়ে কিনতেছেন, 1 লাখ টাকা মূল্য দলিলে উল্লেখ করতে পারবেন না। সর্বনিম্ন ওই 2.5 লক্ষ টাকা উল্লেখ করতে হবে, যদিও আপনি কম দামে কিনতেছেন। কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা, না পারেন নাই? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি যদি কম দামে লিখি সেটার আমার সুবিধাটা কি? আর ওই তো প্রকৃত মূল্য রেজিস্ট্রেশন লেখার খরচ, সুবিধা কারণ কোনটা? আমরা যে বললাম এই যে রেজিস্ট্রেশন খরচ ধরেন যে প্রতি লাখে 10% হয়। এখন আপনি যদি 5 লাখ টাকা উল্লেখ করেন, তাইলে আপনার 5 × 10 = 50,000 টাকা। আর সরকারি রেটে যদি 1 লাখ টাকা হয়, তাইলে মাত্র 10,000 টাকা রেজিস্ট্রেশন খরচ। মূল কাহিনী হচ্ছে রেজিস্ট্রেশন খরচ কম বেশি করার জন্য, আর ও, কিছুই না। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে বেচার ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না? পেঁচালের কিছুই না, আপনার সরকারি রেট না, পর্যন্ত আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি সরকারি আমি রেটের কমে দিলে আপনার বিরুদ্ধে পরে মামলা হইতে পারে। মানে এক না, আমি লাখের যদি কমে পরবর্তী দিতে পারবেন না। না পরবর্তী জায়গাটা যদি আমি বিক্রি করি, না, সেক্ষেত্রে তো আমি তো কম দামে উঠাইছি। ওইটাতে কোনো ভেজাল না। তবে যারা চালাক চতুর মানুষ তারা যেটা করে, ব্যাংক লোন নেওয়ার জন্য পারলে ধরেন যে 1 লাখ টাকা জমি 10 লাখ টাকা দেখায়, বুঝছেন না নাই? অনেকেই আছে না যে জমি কিনবো এটার উপর আবার লোন নিব। তো তখন ধরেন যে আপনি 10 লাখ টাকা দিয়ে কিনতেছেন, তো নর্মালি ব্যাংকাররা আপনার 10 লাখ টাকা দলিল দেখে কি আপনার 20 লাখ টাকা লোন দিবে? তো ওই জন্য যোগসাজশি করে ওই জমিটার দামই দলিলে লেখা 30 লাখ, বুঝছেন কিনা? তো 30 লাখ টাকা তারা দেখায়, তো সেটার উপর 20 লাখ টাকা লোন নেয়, কিন্তু জমির দামই তো 10 লাখ। মানে ওইটা সব বুঝতে যোগসাজশি পারছি। আর কি। এটাই হচ্ছে কথা। তারপর এই যে আমাকে হিন্দু উত্তর আদি অধিকার, এই যে পিডিএফ দেওয়ার কথা ছিল, জি, কিসে? হিন্দু উত্তরাধিকার, হিন্দু আচ্ছা, দেখি। আচ্ছা, উত্তরাধিকার। মনে ছিল না তো, আমি দেখি ল্যাপটপ থেকে খুঁজে দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। জি, মনোজ ভাই বলেন। ভাইয়া, আমার একটা পিডিএফ দেওয়ার কথা ছিল যে ইয়ার ওই নকশা, ওই এসিল্যান্ড অফিসে ইয়া করার জন্য নকশার জমি কম বেশি হয়ে গেছে যে। ওইটা দেখি তো, কোন একটা ক্লাসে জানি তৈরি করা ছিল। ওইটা তো আপনাদের টাইপিং করতে হবে অথবা হাতেও লিখতে পারেন। আচ্ছা, দেখি আমি ফরম্যাটটা দিয়ে না, আপনি থাকবো। আমাকে একটা ফরম্যাট দিবেন বলছেন, ওই ফরম্যাট অনুযায়ী এসিল্যান্ড স্যারের কাছে যোগাযোগ করার জন্য ফিল ঠিক আপটা। আছে, সমস্যা নেই। এগুলো নর্মালি কোনো ফরম্যাট হয় না, যেমন আমরা ছুটির দরখাস্ত লিখি, বুঝছেন কিনা, ওই রকমই আর কি। আচ্ছা, দেখি আমি একটা নমুনা দিয়ে দিব। মানে সরকারি কোনো ফরম্যাট নাই আর কি। আর গত ক্লাস আমি ছিলাম না তো, রেকর্ডিংটা তো ভাইয়া পাই নাই এখানে। গ্রুপে অটো গ্রুপে একটা গ্রুপে একটা লিংক দেওয়া আছে, ওইটাতে প্রতিটা ক্লাসই পাবেন। ওই লিংকে প্লে লিস্টে ক্লিক। ইউটিউবের লিঙ্ক এটা? হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, যতটা ক্লাস হবে সবগুলো ওইটাতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
জি মনোজ ভাই ভাই, বলুন, কিছু বলবেন? না মঞ্জু ভাই, মঞ্জু ভাই। ও মঞ্জু, জি জি বলেন। তো ভাই, যে বিষয়টা হলো হোল্ডিং নাম্বারটা কিভাবে আসে, এইটা যদি আরেকবার বলতেন আর কি, হোল্ডিং নাম্বারটা। না, নর্মালি আগে যেটা হইতো, আপনি প্রথমে নামজারির আবেদন যখন করেন, নামজারির আবেদন করলে এসিলের নামজারি অনুমোদন করলে ধারাবাহিক নাম্বার পড়ে, যেমন 1 2 3 সিরিয়ালে, তো ওই হিসাবে বছর হিসাবে খতিয়ান নাম্বার পড়ে। এখন ওই খতিয়ান দিয়ে আপনি যখন আবার ইয়ার কাছে, তহসিলদারের কাছে যাইতেন, তহসিলদার তখন আবার ওই যে 2 নম্বর বই যেটা আমরা আজকে দেখাইলাম, ওই বইয়ে সিরিয়াল হিসাবে আবার নাম্বার করে। ধরেন যে অনেক ক্ষেত্রে আপনার 1 নম্বর খতিয়ানের 1 নম্বর হোল্ডিং নাম্বারও হইতে পারে। ধরেন আজকে আপনি খারিজ করছেন বছরের প্রথম দিন জানুয়ারি মাস, আজকেই আপনি গেছেন, আপনার নামে 1 নম্বর খতিয়ান 1 নম্বর হোল্ডিং, আপনি আজকে যান নাই, ধরেন যে 1 মাস পরে গেছেন, তো ওই 2 নম্বরে যিনি খতিয়ান সৃষ্টি করছে উনি হয়তো আপনার আগে গেছে, তাহলে তার 1 নম্বর হোল্ডিং নাম্বার হয়ে যাইতে পারে। কিন্তু এখনকার আজকে 2025 সালে সরকার কি নিয়ম করছে, বলতেছে যে পৃথক আর হোল্ডিং নাম্বার দেওয়ার দরকার নাই, যেটাই খতিয়ান যার যেটা নাম্বার হবে ওইটাই তার হোল্ডিং নাম্বার হবে, বুঝছেন কিনা? এখন আর নতুন করে হোল্ডিং নাম্বার হবে না, আপনার খতিয়ান নাম্বার যেটা এসিলেন অনুমোদন করবে, অটোমেটিক সিস্টেমে ওইটাই আপনার হোল্ডিং নাম্বার হয়ে যাবে। জি, আর একটা প্রশ্ন আসসালামু ভাই, আলাইকুম ভাই। বলেন। সেটা হচ্ছে যে অনলাইনে দলিল কিভাবে মানে আমি সার্চ করব, এটা একটু এখনো দেখাবেন। নাই ভাই, এখনো চালু হয় নাই, বাংলাদেশে এখনো চালু হয় নাই, ওইটার জন্যই তো সবাই আন্দোলন সংগ্রাম করতেছে, বুঝছেন কিনা, কোটি টু কোটি টাকা বাজেট করতেছে, এখনো নাই, যখন আসবে তখন হয়তো পাবেন, এখনো নাই। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, বলেন। এটা হচ্ছে, এটা আমি সেদিনকেও বলছিলাম, কিন্তু আসলে আমি সমাধান পাইনি, আপনি হয়তো কিছুটা বলছেন। সেটা হচ্ছে যে আমার একটা জমি, তো আসলে আমরা খাচ্ছি, দখল করে খাচ্ছি, দাদা জমি কিনছিল। এখন সেই জমি কি মূল্যে রেকর্ড হলো, সেই তথ্যটা আসলে সেটেলমেন্ট অফিসে, আঞ্চলিক সেটেলমেন্ট অফিস থেকে বলে দিল যে আপনি ডিসি অফিসের রেকর্ড রুমে যান। ডিসি অফিসের রেকর্ড রুমে আসলাম, ওরা মানে কেউই তথ্য, যারা ওখানে আছে আর কি, অফিস সহকারী, তারপরে আপনার হেড অ্যাসিস্ট্যান্ট, কেউই তথ্য দিতে পারলো না। পরবর্তীতে তারা আমাকে বললো যে আপনি ইয়ার সাথে দেখা করেন, এনডিসির সাথে দেখা করেন। এনডিসির সাথে দেখা করলাম, কথা বললাম। এনডিসি বললাম যে স্যার, আমার তো এই জমিটা আসলে 2 3 বার হাত বদল হয়েছে, আমাদের কাছে এসে খতিয়ানও আছে, বিআরএস খতিয়ানও আছে। And উনি আমাকে বলতেছে কি যে আপনি বিআরএস খতিয়ানের জন্য আবেদন করেন। তখন স্যার, বিআরএস খতিয়ান তো আমার কাছে আছে, আমি নতুন করে আবেদন করে স্যার এটা কি করব? আমার মেইনলি জানা দরকার যে এই খতিয়া মানে আমি যে জমিটা ভোগ করতেছি, কিসের বলে এই জমিটা আমার নামে রেকর্ড হলো। না, কথাটা যেহেতু বুঝেন আপনি, কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু কথা হইছে আমরা যেটা বললাম যে নর্মালি যে খতিয়ানগুলা তৈরি করা হয়, এই যে খতিয়ানের যে ড্রাফট যেগুলো আমরা দেখাইলাম আপনাদের, ডিপি খতিয়ান, তারপরে যে তসদিককৃত খতিয়ান, ওই খতিয়ানগুলা যখন গেজেট হয়, বুঝছেন কিনা, ফাইনালি ধরেন যে আমরা, আপনি পড়াশোনা করতে অনেক, আপনি রাফ খাতা তৈরি করেন, ফাইনাল যখন ফরম্যাটটা তৈরি করেন, রাফটা কি আপনি সারা জীবন রাখেন? আপনি নিজে আগে না, প্রশ্ন করেন, রাফটা আপনি রাখেন না। সেম একই রকম ভাবে এই খসড়াগুলা নর্মালি 12 বছর পর্যন্ত রাখে তারা, বুঝছেন কিনা? কিন্তু বাংলাদেশ আপনি বুঝেন, কোন কোন জায়গায় 12 বছরেরটা 25 বছরও পড়ে আছে, হয়তো তারা বিক্রি করে নাই, ধ্বংস করে নাই, বুঝছেন কিনা? কিন্তু আইনগতভাবে কোনো নিয়ম নাই যে আপনার এই গেজেটের পরে খসড়াটা দিবে, কথাটা বুঝতে পারছেন কিনা? কারণ যেখানে আপনার জন্য ফ্রেশ কপি তৈরি হয়েছে, সেখানে আপনারা আমি ড্রাফটটা কেন দেখাবো? আগে এই প্রশ্নের উত্তর দেন না, না, আপনারা। আপনি যেটা বলছেন জি সেটা যথার্থই বলছেন। আমার কাছে যদি ফাইনাল জিনিস থাকে, জি আমার কাছে যেটা আমি হাতে লিখছিলাম সেটা যদি আমার কাছে প্রিন্ট কপি থাকে, জি তাহলে আমি হাতে লেখা কপির আমার দরকারই নেই, খসড়ার দরকারই নাই। এখন কিন্তু এখন আমার আপনারা কথাটা, সমাধান যেটা দেই, যদি অ্যাসে রেকর্ডে কি আপনার দাদার নামে আছে? না, এসে রেকর্ডে আমার দাদার নাম নাই। কোন রেকর্ড, কত সালের রেকর্ডে আছে? এটা আছে আপনার বিআরএস আছে, আমাদের এখানে বিআরএস হয়েছে, আচ্ছা, বিআরএস এখন রেকর্ডে আমার নাম এখন আছে। একটা কথা আপনাকে বলি, তাইলে 92 রেকর্ড। তাইলে আপনি অ্যাসে রেকর্ডে জমিটা কার? এসে রেকর্ডে জমিটা আছে ইয়ার মানে আমার দাদা যাদের কাছ থেকে কিনছিল জি, তাদের না না, নামে আপনি এসে তো রেকর্ড দলিল আছে। পান নাই, শোনেন, আপনি তো কিনছিল, ওইটা তো বলেই লাভ নাই, কারণ আপনি তো বলতেছেন কোনো কি মূলে খাইছেন আপনিই জানেন না। এখন মূল কথাটা বললাম, এসে রেকর্ডে যার নাম, আপনি ভূমি অফিসে আগে তল্লাশি দেন, 2 নম্বর বইটা, কথা বুঝেন, 2 নম্বর বইটা তল্লাশি দেন একদম শেষ পর্যন্ত, প্রয়োজনে তহসিলদারকে পার্সোনালি 1000 টাকা দেন, বলে ভাই এই এসে খতিয়ানের 2 নম্বর বইয়ের সর্বশেষ দিন পর্যন্ত
খাজনা খারিজটা দেখেন ওইখান থেকে কোনো কাটা হইছে কিনা, মিউটেশন করা হইছে কিনা, বুঝছেন কিনা, ওইটা একটু চেক করান। যদি অ্যাসে রেকর্ডে আপনার দাদার নাম থাকতো তাইলে দলিল লাগতো না, ওই অ্যাসে রেকর্ডটাই একটা দলিল হিসাবে পরিগণিত হইতো, বুঝছেন কিনা। এখন আপনার কাছে আপনার পন্থা একটা, আমরা যেটা বললাম, যদি আপনি পান যে আপনার দাদা ওই অ্যাসে রেকর্ডীয় মালিক থেকে কি করছে, খারিজ করছে, তাইলে তো আপনি সেখানে একটা অবশ্যই সাল পাবেন। ওই সালের প্রথম দিক থেকে আপনি তল্লাশি দিবেন সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল খোঁজার জন্য। এসিল্যান্ড অফিসে, ডিসি অফিসে দলিল পাবেন না। দলিল যদি খুঁজতে চান এটা সাব রেজিস্ট্রেশন অফিসে আপনাকে খুঁজতে হবে। এখন আপনাকে ওই জন্যই তো বলি যে একটা আনুমানিক টাইম ফ্রেম আপনি নেন, যে আপনার দাদা যদি কিনলেও কত সাল থেকে কত সালে কিনতে পারে, বুঝছেন কিনা, ওইটা আপনি এখন নিজে সিদ্ধান্ত নেন। আপনার অঞ্চলে যদি ধরি 2000 সালে যদি গেজেট হয়, কথার কথা, তাহলে 2000 থেকে পূর্ববর্তী 1980 পর্যন্ত আপনি একবার তল্লাশি দিয়ে দেখেন, নাহলে 70 পর্যন্ত দেন। আর একসাথে দিতে চাইলে নাইলে ধরেন যে ওই 1963 মানে অ্যাসে রেকর্ড থেকে একটা তল্লাশি দিয়ে দেন 30 বছরের। সরকারি খরচ তো কম, তারপরেও 5-6 হাজার টাকা লাগবে। দাগ নাম্বার হিসাবে তল্লাশি দেন, দেখেন দলিল যদি হয় দলিল পাবেন। এটাই তো এর আচ্ছা চাইতে। আপনি জি বলেন। আচ্ছা আপনি যে কথাটা বললেন সেটা যথার্থ কথাই বলেছেন। জি। আমি তো বললাম যে এই জন্য আপনি এখন আজকে বললেন যে যে ইউনিয়ন ভূমি অফিসে যান। জি। ইউনিয়ন ভূমি অফিসে গেছি, আমাদের কাছে যে ডিপি খতিয়ানটা আছে। না না ভাই, আপনি বুঝেন না, আপনি ডিপিটা দিয়ে তো লাভ নাই, আপনি আগের খতিয়ানটা দেখবেন। এখনকারটা বিএস টিএস দেখে তো আপনার লাভ নাই। আপনার কাছে যে ডিপি খতিয়ানটা আছে, এটার মন্তব্য কলামে আপনি দলিল নাম্বার চাচ্ছেন, তো আমরা তো আপনাদের কিছু নমুনা দেখাইলাম যে ডিপি গুলা পেন্সিলে মাঝে মধ্যে লেখা থাকে, নাও লেখা থাকতে পারে, ঠিক না নাই? এটা তো এমন না যে কালিতে লেখা থাকে, আমরা নমুনা দেখাইছি না আপনাকে 2-3টা। না আপনি দেখাইছেন যে উপরে যদি ও থাকে তাহলে অবজেকশন, আমার ওখানে একটা অবজেকশন নাম্বার দেওয়া আছে। না না না, এবং ওই শোনেন, আপনি খতিয়ানের ওই যে, যে আমি একটা কথা বলি, আপনি ডিপি খতিয়ানটা পাইছেন কই, আগে কথাটা বলেন দেখি, আপনি পাইছেন কই? আপনি তো পাওয়ার কথা না, ওইটা পাইলে তো আচ্ছা আপনারা তো খুঁজে খুঁজি করতে হইতো না, আপনি তো আপনি তো আচ্ছা ডিপিটা তো পানে নাই, মূল ডিপি আচ্ছা তো আপনি ডিপি পান খতিয়ানের নাই। কথা বলতেছি না, এটা হলো যে ওই যে খসড়া খতিয়ান বা জি। মাঠ পর্চাটা আছে আমার কাছে। সেইটা আপনার মাঠ কাছে পর্চা, যেটা আছে ওইটা ওইটা তো আপনার কাছে আছে, সরকারেরটা তো আপনি না পান এটা নাই। ডিপি না, ওই মাঠ পর্চার প্রেক্ষাপটে ইউনিয়ন ভূমি অফিসে গেছিলাম। জি। আমার কাছে যে তথ্য আছে ইউনিয়ন ভূমি অফিসের সেম তথ্য। জি। যাই হোক, এখন তারপরে গেলাম আমি উপজেলা সেটেলমেন্ট অফিসে। জি। উপজেলা সেটেলমেন্ট অফিস বললো যে আমাদের এখানে কোনো কাগজপত্র যদি নাই, হুম। আপনি একটু রংপুর যান রিজিওনাল অফিসে। তো রংপুরের রিজিওনাল অফিসে গেলাম। এখন পরবর্তীতে পিয়ন বলল যে স্যার এগুলো আমরা খুঁজে দেখতেছি, আপনাকে এটা আমি ছবি পাঠাবো, কোনটাতে কি আছে এই পাতাগুলো ছবি পাঠাবো। তো এই ভদ্রলোক আমাকে ছবি পাঠিয়ে দিলেন। সেইটাতে আবার বলে দিলেন যে এখানে পেন্সিল দিয়ে লেখা আছে কিন্তু দলিল নাম্বার, আপনি দলিল গুলো রেজিস্ট্রি অফিস থেকে বুঝতে পারবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে যে আপনি ডিসি অফিসে রেকর্ড রুমে গেলে এই তথ্যগুলো পাবেন। ওখানে গেলে আপনার যে আপত্তিগুলো আছে সেই আপত্তির বলেই আপত্তিগুলো খুঁজতে পারবেন আপনি। এখন কাহিনীটা শুনেন, আমি আপনাকে যেটা বলি, তো এখন এগুলা দেওয়ার আইনগত তো নিয়ম লাগবে, কথাটা বুঝেন। আপনি যে অধিকার খাটায় বলবেন যে ভাই আমার ওই কাগজটা দেখান, সরকার তো কোনো আইনে আপনার এই ক্ষমতাটা দেয় নাই, গেজেট হওয়ার পরে আপনি ড্যাফ পাবেন, কথাটাকে আগে বুঝেন, আগে লিগালি বুঝেন। মানে আপনি খতিয়ান আবেদন করতে পারেন, একটা জি গেজেট হওয়ার পরে তার ওয়ার্কিং ভলিউম পাওয়ার কোনো আইনে কোনো বিধান দেওয়া নাই, আগে এটা বুঝছেন। এখন আপনারা যাইতে আচ্ছা হবে নিজের টাকা খরচ করে জি 2 নম্বর পন্থায়, কথাটা বুঝছেন কিনা। তো ডিসি অফিসে যদি আপনি যান, ওই জি জি, দুই অফিসারের নম্বর সাথে কথাটা কথা, ভালো করে বলেন। অফিসারের সাথে কথা বললে তো আপনারা আইনের বাইরে তারা দেখাবে না, কথাটাকে আগে বুঝতে পারছেন। মানে আইনের কোনো নিয়ম নাই। এই যে আপনার জি সামনে যে খতিয়ানটা আমি দেখাচ্ছি ড্রাফট পাবলিকেশন, এটা যখন একবার গেজেট হবে তখন আর হ্যাঁ, জি এই কপিটা আপনাদের দেওয়ার মতো আমার জি আইনগত কোনো বিধানই সরকার দেয় নাই, কথা বুঝছেন কিনা। আপনি যতবার আবেদন করবেন আমি হুম, এর ফাইনাল যেটা জি আছে সেটা দিব। আর ফাইনালটাতে এখানে যেমন ধরেন যে এই কর্নারে আমার কি লেখা আছে, দলিল নাম্বার লেখা আছে পেন্সিলে, ঠিক আছে না, এখানে পেন্সিলে দলিল নাম্বার লেখা আছে। এটা ড্রাফটের মধ্যে থাকে, মূল জায়গায় থাকে না। এখন আপনি যেহেতু এত জায়গায় ঘুরছেন, ওইখানে দেখেন অফিস সহায়ক যারা আছে তাদের কাছে আগে কনফার্ম হন যে ভাই আপনার কাছে কি আসলেই ডিপি গুলা রেকর্ড আছে কিনা। যদি বলে আছে, তাহলে আপনি নিজে যায় প্রয়োজনে তাকে কিছু টাকা পয়সা দিয়ে নিজ হাতে নিজ চোখে দেখেন, কথাটা বুঝছেন কিনা। 2বার যান 3বার যান, কিন্তু আগে শিওর হন তার কাছে ডিপি বই আছে কিনা। জি যদি থাকে তাইলে নিজে গিয়ে দেখেন যে আসলে কিছু লেখা আছে কিনা, এটাই সমাধান, এর চাইতে বেশি কিছু আর নাই তো, বুঝছেন কিনা।
এটা আপনি আর মন্তব্য সমাধান নাই। আর আপনি অন্য যেগুলো বললেন, জি বলেন। তো যাক, সমাধান মানে এইটা। এখন পরবর্তীতে ওই যে রংপুর সেটেলমেন্ট অফিসের যে ওই ভদ্রলোক বলছে যে আপনাকে সর্বপ্রথম পাত্তা দেবে না, কিছুই বলবে না, আপনি একটু পিয়নকে ধরেন, পিয়নের দ্বারা তালাশি করেন। আপনি যেটাই বললেন যে দুই না আরেকটা ওয়ে না আছে। ওইটা কারণ বারে ঠিক ভাই, আছে। যেখানে এখন আইনগত ভাবে যেটা নাই, একজন এসিলেন বা একজন ধরেন যে ডিসি অফিসেও আবার সহকারী কমিশনার আছে, এডিসি আছে, তারা আইনের বাইরে কেন আপনার মতো একজন সাধারণ লোকের তারা পারমিশনটা দিবে? আগে কথা বলেন, আপনি কোন ভিআইপি হইছেন, কথাটা বুঝেন। এখন আজকে হুম। হইতেন, আপনি এডিসি হইতেন, একজন সচিব হইতেন, আপনি ফোন করলে তারা হয়তো খুঁজে গেছে আপনারে দিত, কথাটা বুঝেন। এখন জি জি। আইনে আইনে তো নাই, সরকার তো আইন দেয় না, আপনারে কেন দেখাবে? আগে এই কথাটা বলেন, কেন দেখাবে? না 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 না, একবারে যথার্থই আর কি বলছেন, এইটা যে কেন ওইটাই দেখবেন। বললাম, আপনি চাইলেও আপনি এটাতে শুনেন, এটাতে নাম্বার পাইলেও তো আপনার লাভ নাই, আপনারে তো সেই সাব রেজিস্ট্রেশন অফিসে যাইতেই হবে, কথাটা কি বুঝেন? আপনি এত জি কষ্ট করে যে এখানে টাকা পয়সাটা খরচ করতেছেন, যাই করেন, 5,000 করেন আর 10,000 করেন, তার চাইতে ভালো আপনি লিগ্যাল জায়গায় 10,000 করেন, ওই সাব রেজিস্ট্রেশন অফিসে। ওইখানে আপনি 30 বছরের তল্লাশি দিয়ে দেন দাগ নাম্বার দিয়ে, আপনার দাদা যদি দলিল করে, দলিল তো জি জি। সেখানেই পাবেন, এখানে তো আর পাবেন না। তো তাইলে আপনি এখানে ঘোরাফেরা না করে আপনি নির্দিষ্ট দাগ নাম্বার দিয়ে তল্লাশি দেন, প্রয়োজনে ধরেন যে 1963 থেকে 2000 সাল পর্যন্ত, মানে যতদিন আপনার ওইখানে ওই গেজেটটা হয় নাই ততদিন পর্যন্ত তল্লাশি দিয়ে দেন। সরকারি হিসাবে খরচ তো কম, আমরা যেটা বললাম, 12 বছরের একটা ফর্ম নিবেন 150 টাকা, 24 বছর হইলে 300 টাকা। তো যারা করবে তারা তো আরো খরচাপাতি তো নিবেই, তাই না? তারা তো আর আপনার জন্য ফ্রিতে কাজ করবে না। তো মোটামুটি জি। আপনার 4-5 হাজার টাকা খরচ হবে, ওইখানেই তল্লাশি দেন, দলিল পাইলে ওইখানেই পাবেন, এখানে আপনি আচ্ছা, নাম্বারটা পাইলেও লাভ নাই। জি পেন্সিল দিয়ে একটা দলিল নাম্বার লেখা আছে, হ্যাঁ, আমার ওই জি। ইয়াতে, এই ড্রাফট মানে ওই মাঠ পর্চায়। না, তো মাঠ ওইটা পর্চা দিয়ে আপনার এখানে দলিল নাম্বার থাকবে না, আপনার হাতে যেটা আছে এখানে ওই যে আপত্তি দায়ের হয়েছে, হ্যাঁ, আপত্তি দায়ের ওইটা আছে। ওগুলা না, থাকবে। কিন্তু ওই যে সেটেলমেন্ট অফিস থেকে যেটা দিছিল, আঞ্চলিক সেটেলমেন্ট অফিস থেকে রংপুর থেকে, জি। ওইটাতে পেন্সিল দিয়ে দলিল নাম্বার লেখা আছে এবং তারিখও দেওয়া আছে। তো তাহলে আপনি ওইটা ওইটা দিয়ে দুটো দেখেন। দিয়ে সার্চ দিলাম। তো সার্চ দিবেন কেন? ওইটা দিয়ে আপনি যে সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দেখেন ওই দলিল নাম্বারটা কার। ওই দলিল খুঁজে কিন্তু মিল পাওয়া গেল না, মৌজা মেলে না। না না, এখন ওই তাইলে আপনি খোঁজ নেন আপনার মৌজা আবার চেঞ্জ হয়েছে কিনা, অনেক ক্ষেত্রে জরিপ কাজে মৌজা চেঞ্জ হয়, ধরেন যে মৌজাকে বিভক্ত করা হয়, মৌজা চেঞ্জ হোক, নাম কি মিলছে কিনা, নাম মিলছে, আপনার দাদার নামে জমি, শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম ভাই। জি বলেন। নকশায় জায়গা হইলো 39%, জি নকশা জায়গা হইলো 42%, ফর্সার জায়গা হইলো 39%। জি তারা ভাই হইলো 3 জন, জি দুই ভাই বিক্রি করছে 13 কইরা 26%। জি। বাদ ভাই যে 3% জায়গা থাকে, এই জায়গাটা খাইবো কি? না না, নর্মালি ভাই দেখেন, এইসব নমুনা প্রশ্ন করে তো লাভ নাই, কথাটা হচ্ছে যে নকশাটা কোন নকশা ওইটাও আগে আপনার শিওর হইতে হবে, কথাটা বুঝেন। যদি এখনকার সিএস সর্বশেষ নকশা, সিএস। নকশা হয়, এখনকার সর্বশেষ নকশা হইলে আপনার এই পেন্টাগ্রাফ করে আগের নকশার সাথে মিলায় দেখতে হবে বাস্তবে ওই 300 কোন দিকে গেল। এখন মালিকানা যেহেতু তাদের, এখন তিনজনে কে খাবে, কথাটা বুঝেন। যে যতটুকু বিক্রি করে দিছে সে তো তার হ্যাঁ। মালিকানার বাইরে বিক্রি করতে পারে নাই, তাই না? না তো না তাইলে না না। এখন এখানে অবশিষ্ট তো বেশি থাকার কথা না। ধরেন যে 39 শতক জমি ছিল, কথার কথা, মূল মালিকানা 39 শতক, আগের নকশায় 39 শতক, বাস্তবে দখলেও না না না, তাদের। সিএস নকশা এবং আর এস নকশায় ভাই নকশা বিয়াল্লিশ বলে দেন, শতক আমি একটা কথা বলি আগে আগে, স্বাভাবিক আগে মূল জিনিসে আসেন। তাদের মালিকানার দলিল হচ্ছে 39 শতক, কথাটা বুঝেন। এখন নকশা ভুলে যান, বাস্তবে জমি কতটুকু পাইছেন, নকশা নাই, ধরেন 39 শতক দলিলে আছে, বাস্তবে তারা কতটুকু জমি বিক্রি করছে ওইটা সহ কতটুকু আছে হ্যাঁ, ওইটা কি আপনি জানেন? এই সম্পত্তিটা তারা পৈতৃক সূত্রে পাইছে রেকর্ডে। বাইরে আমি প্রত্যেক সূত্রে পাক আর কিনুক তাতে আমার দেখার বিষয় না, আমি বললাম যে তাদের বাস্তবে কতটুকু আছে। ধরেন 13 শতক একজনের কাছে বিক্রি করছে, আরেকজনের কাছে 13 শতক বিক্রি করছে, বাকি জনের কাছে কি 13 শতক দখলে আছে কিনা না নাই, সেই বাকি জিনিসটা জনের আপনার। কাছে, বাকি জনের 13 শতকে বেশি, 3 শতাংশ যে ভাই বিক্রি করে না এই ভাইতে আছে, 16 আছে। না না, এখন মোট জমি কতটুকু? 42। মোট 42 শতক কিসে আছে? দলিলে আছে।
নকশায় 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 এটা হ্যাঁ ভাই, পর্সায় নকশায় মালিক। থাকা কথাটা বুঝেন, আপনি কথাটা আমার বুঝেন নাই। আমার কথা হয়েছে নকশাটা তো আজকে তৈরি হয় নাই, তাদের তো যেহেতু পৈতৃক সম্পত্তি, পিতা তো কিনছে তাই না, অথবা পিতার নামে আছে, রেকর্ড আছে, দুইটার একটা তো হবে নাকি? হ্যাঁ সিএস এর তো একটা অর্ধপন তো আরএস তোলা মালিক। আচ্ছা, তাইলে সিএস নকশা কতটুকু আছে? 42% আছে নাকি? 42, হ্যাঁ 42 আছে। আচ্ছা, তার মানে এস এ তো 42 আসছে তাই তো? হ্যাঁ এস তো 42, আরএস 42। আচ্ছা, আর নকশাতে 42 আছে। এখন তাহলে তারা 3 ভাই, পৈতৃক সূত্র হইলে তারা 14 শতক করে বিক্রি করার কথা তাই না? পর্সায় যে 39। না না ভাই, কথাটা আগে বুঝেন আগে। ওই জন্যই তো আপনার যদি মূল নকশা যদি থাকে, আপনি নকশা সংশোধনের আবেদন করবেন না। ওই জন্যই তো আমরা একটা সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল গতদিন আলোচনা করলাম না, যে 448-এর অধীনে আপনি এসিল্যান্ডের কাছে আবেদন করে সংশোধন করেন, সমস্যা কি? কে খাবে সেটা না, মালিকানা তো 3 ভাই সমান 14 শতক করেই পাবে। হুম হুম। আপনি পর্চাটা ঠিক করার জন্য এসিল্যান্ডের কাছে আবেদন করতে হবে যে এখানে নকশায় জমি আছে আমাদের নামে আগে থেকে এরকম এই অবস্থা। তখন তারা ওই যে এসিল্যান্ড তখন আবার ডিসি অফিসে, সেটেলমেন্ট অফিসে পাঠাবে, তারা মাপে দেখবে, যদি হয় করণিক ভুলগুলা সংশোধন করাবে। যে পিডিএফটা দেওয়া আছে এই আপনার সমাধান ওইখানে দেওয়া আছে, বুঝছেন কিনা? এটা তো আজকে এটা তো আজকে আরএস পর্সা হয়েছে আজ থেকে 55 বছর হয়ে গেছে গা। ভাই কথাটা বুঝি, জমিটা তো বাস্তবে আছে, আপনার কাছে তো সিএস নকশাও আছে, এসএও আছে, বর্তমানেরটাও আছে তাই না? কারণ আমি হুম ওই হুম। জমিটা রেকর্ডও হয় নাই, তো এগুলা কি প্রতিটাই কি হচ্ছে যে আপনার নকশার করণিক ভুল তাই না? জি। তো তাই নকশার করণিক ভুল আপনি আজকেরটা সংশোধন করার জন্য দেন, সমস্যা না, ওইটা তারা দেখবে, তাদের কাজ। যারা সেটেলমেন্ট অফিস, তারা তাদের হিসাবে তখন যাচাই বাছাই করে সবকিছু দেখবে যে আগে অন্য কোনো দাগের ছিল কিনা, যদি আপনি যেভাবে বলছেন যদি এইভাবে আগে থেকে আসে ওরা ঠিক করে দিবে। মানে আপনার দাবি যদি সত্য হয়, এখানে তো সমস্যা নেই। আপনি এসিল্যান্ডের কাছে আহ, আবেদন করতে হবে, তো ওই 13 শতক যিনি বিক্রি করছে উনি কিন্তু 1 শতক পাবে, ওনার মালিকানা কিন্তু যায় নাই, বুঝছেন কিনা? কারণ 3 ভাই তো বুঝছি সবাই 14-14 শতক করে মালিক। জি, বুঝছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। জি, রয় ভাই কিছু বলবেন? জি ভাই। বলেন। আচ্ছা, ওই উইলটা বাস্তবায়ন করার জন্য কি আদালতে প্রবেট করতে হয়? জি, উইলের ক্ষেত্রে উইল করলে ওইটা প্রবেট করতে হবে। নর্মালি মুসলিম ব্যক্তি উইল করলে এটা আসলে উইল চলে না, ওইটারে ওসিয়ত বলি আর কি, আমরা হিন্দুরাই উইল করে নর্মালি। জি এখন এক হিন্দু মহিলা হচ্ছে উইল করছে, মানে আমি যে জি। জমিটা কিনছি সেই জমিটাতে একটা প্যাচ আছে। এটা হচ্ছে কি যে উনারা 4 ভাই ছিল, মানে মায়ের 4 সন্তান। তো 2 সন্তান হচ্ছে নিরুদ্দেশ, মানে আর জমিটা বাকি 2 সন্তানের, হ্যাঁ কথাটা বোঝেন, ওই জমিটা যার ছিল উনি হিন্দু তাই তো, হিন্দু মহিলা, হ্যাঁ হ্যাঁ, ওইটা হিন্দু তার মহিলা। তার নামে দলিল ছিল তাই তো? এসে রেকর্ড থেকে তার 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 মা ছিল, তারপরে সে মেয়ে পাইছে একমাত্র কন্যা। তার কন্যার হচ্ছে 4 সন্তান, 4 সন্তানের মধ্যে 2 সন্তান নিরুদ্দেশ। না, আর সন্তান দুই বলতে সন্তানের ছেলে নামে নামে, সে উল্লেখ, ছেলে নামে ওই। ছেলে 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 4 জনের ছেলে। ওকে 4 জন ছেলের মধ্যে 2 সন্তান নিরুদ্দেশ, ওকে তারা কোথায় আছে কেউ জানে না। ওকে। আর বাকি 2 সন্তানের নামে তারা উইল করছে। এখন উইল না, করার পরে সে নর্মালি উইলটা কথাটা প্রবেট। হচ্ছে শুনেন, ওই হিন্দু মহিলার যে সম্পত্তি তার নামে আছে, তার উইল করুক আর না করুক, যেহেতু 2 সন্তান নিরুদ্দেশ, কথার কথা 7 বছর করে পাওয়া যাচ্ছে না, আমরা ধরে নিলাম 2 সন্তান তো স্বাভাবিকভাবেই মালিক। কথাটা বুঝছেন, হিন্দু আইনে ওই 2 সন্তান তো স্বাভাবিকভাবেই মালিক। এখন যাই হোক, আপনার এখানে কি উইলটা প্রবিট করছে না, আপনি এখন ওই উইল নিয়ে হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে? উইলটা প্রবেট করছে। উইলটা প্রবেট করে তারপরে দেখো 2 সন্তান আপনার জমিটা জমিটা নিজেদের নামে নিয়ে নিছে, পরে তারা বেচা বিক্রি করে ইয়ে হয়ে গেছে। ওকে, এখন তাহলে পরবর্তীতে সমস্যা আমি নেই। বেচতে গিয়ে যে ঝামেলাটা পড়তেছি হচ্ছে হুম। যে তারা প্রত্যেকে উইলের কপিটা চাচ্ছে। এখন উইলের কপিটা আমি কোথাও পাচ্ছি না। উইল এখন লাগবে না তো, উইলের কপি, শুনেন, ওই প্রবিডের কপি নাই আপনার কাছে? নর্মালি না দুইটা আমি জিনিস যখন হয়। কিনছি আমি যখন কিনছি তখন প্রবেটের কপিটা আমি নেই নাই। এখন তো প্রবিট এইটাই তো ছাড়া তারা ঝামেলা করতে। নামজারি কিভাবে করছে তাদের নামে, ওই 2 ছেলে তারা তো? হ্যাঁ, নামজারির কপি আছে। তো নামজারির ওইখানে কিন্তু ওই কত সালের নামজারি? 2001 সালের নামজারি। তাহলে একটু এসিলেন্ট অফিসে যোগাযোগ করেন, ওই যে আমরা কেসের নথিটা দেখাইলে বললাম না, ওই নথিটা আছে হুম হুম। কিনা, যদি ওই নথি পান তাইলে ওইখানে ডিটেইল পাবেন কত নাম্বার। অথবা ওই তাদের সাথে যদি যোগাযোগ থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যদি যদি আদালতে উইল করেন কত সালে করছেন, তাইলে আদালতে ওই প্রবিটের কপি আছে, আদালত থেকে উঠাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা।
আদালত বুঝছেন থেকে কিনা? উঠাতে হবে। উইলের দরকার নাই, উইল যদি আদালতে সাবমিট করে ওই প্রপিটের কপি লাগে, উইলের কোনো কাজ নাই আর, বুঝছেন কিনা? ওই উইলটার আচ্ছা মধ্যে আচ্ছা। যে আদালত যে মতামতটা দিছে ওই হুম সার্টিফাইড হুম। কপি লাগবে, যে হ্যাঁ উইলটা সত্য, কোনো ভেজাল নাই, কারো কোনো আপত্তি নাই, এইরকম আদালত কর্তৃক একটা সার্টিফাইড কপি দেওয়া হয়, ওইটা লাগবে আপনার। জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো ভালো থাকবেন তাহলে, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।